মাত্র এক ক্লাসে এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের টপ 10 সিকিউ সমাধান করব। এগুলো করলে তুমি 100% দুইটা সৃজনশীল লিখতে পারবা। অর্থাৎ এই টাইপসের যতগুলা সিকিউ আসুক না কেন তুমি আনসার করতে পারবা। অর্থাৎ শুধুমাত্র এই 10টা করবা, যে এই 10টা করে যাবা আর বাকিগুলা প্র্যাকটিস করবা, দেখবা যে তুমি সবগুলো পারবা ইনশাল্লাহ, সবগুলো পারবা। এখন দেখো তাইলে আমরা এখন প্রথম যেটা করব সেটা হচ্ছে, দেখো বলছে একটি জুড়িতে 30টি কমলা রয়েছে। 30টি কমলার মধ্যে আমরা ওজন মেপে পেলাম কয়টার মধ্যে? 30টার মধ্যে হচ্ছে 3টার ওজন মেপে পেলাম। কয়টার? 3টার ওজন মেপে পেলাম। কার? কমলার। একটা হচ্ছে 150 গ্রাম, আরেকটা হচ্ছে 175 গ্রাম, আর একটা হচ্ছে 210 গ্রাম। তাহলে ভাই এখানে কি বলা হয়েছে? তাহলে এখানে জুড়িতে মানে একটা জুড়িতে হচ্ছে কমলা কয়টা আছে? 30টা। কয়টা? 30টা। কিন্তু ওজন দেওয়া আছে কয়টার? ওজন আছে শুধুমাত্র 3টার। এই 30টার মধ্যে কয়টার ওজন দেওয়া আছে? অনলি 3টার। একটা হচ্ছে 150 গ্রাম, একটা হচ্ছে 175 গ্রাম, আর একটা হচ্ছে 210 গ্রাম। তাহলে প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে? বলছে উদ্দীপকের আলোকে কমলা 3টির গড় ওজন। ভাই কি ওজন বলছে? গড় ওজন নির্ণয়ের ফ্লোচার্ট ও অ্যালগরিদম তৈরি করো। তাহলে ভাই একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে এখানে গড় ওজন নির্ণয় করতে বলছে কয়টা কমলার? 3টার। এখানে 30টার কথা কিন্তু বলে নাই এই প্রশ্নের মধ্যে। এই প্রশ্নের মধ্যে বলা হয়েছে, সেটা আমরা এটা যখন সমাধান করবো তখন বলবো। তাহলে যেহেতু আমাদের প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের আলোকে 3টি কমলার গড় ওজন নির্ণয়ের ফ্লোচার্ট নির্ণয় করতে বলছে এবং অ্যালগরিদম নির্ণয় করতে বলছে, তাহলে আমরা একটু নির্ণয় করি। একটু খেয়াল করো, যেহেতু আমাদের বলছে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম, আমি এক পাশে লিখবো ফ্লোচার্ট। এক মিনিট। ফ্লোচার্ট, এরপর হচ্ছে এই পাশে আমি লিখবো অ্যালগরিদম। একটু খেয়াল করো, অ্যালগরিদম। দেখো ভাইয়া এখানে আমাদের বলা হয়েছে কি 3টার দেওয়া ছিল এবং এটা গড় ওজন নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে শুরু করবো হচ্ছে উপবৃত্তকার দিয়ে। আমরা সবাই জানি যখন আমরা একটা ফ্লোচার্ট শুরু করি সেটা হচ্ছে উপবৃত্তকার অথবা ডিম্বা আকৃতি দিয়ে শুরু করি। তাহলে এখানে শুরু দিলাম। তুমি চাইলে ইংলিশও ব্যবহার করতে পারবা, বা শুরু করি যে কোনো কিছু দেওয়া যাবে, স্টার্ট দেওয়া যাবে, শুরু করি, শুরু দেওয়া যাবে। এরপর হচ্ছে ইনপুটগুলো নিব। এখন আমাদের ইনপুট দেওয়া আছে কয়টার? 3টার। তাহলে একটা হচ্ছে মনে করো একটা 150 ধরলাম যেহেতু এখানে দেওয়া আছে। এরপর বি সমান কত? 175। এরপর হচ্ছে সি সমান কত? 210। একটু খেয়াল করো, তাহলে এখানে আমরা যখন ইনপুট নিব এটা হবে সামন্ত্রিক আকৃতির। সবসময় মনে রাখতে হবে একটা ফ্লোচার্ট যখন তুমি তৈরি করবা শুরু করবা উপবৃত্তকার দিয়ে বা ডিম্বা আকৃতি দিয়ে, এবং ইনপুট যখন নিবা সেটা হবে সামন্তরিক আকৃতি, এবং আউটপুট যখন বের করবা সেটাও হবে সামন্ত্রিক। তাহলে কি বলছি ভাইয়া? ইনপুট সামন্ত্রিক, আউটপুট সামন্ত্রিক। আর এখানে আমি দেখো 150 নিলাম, 175 নিলাম, তারপর হচ্ছে 210 নিলাম। একটাকে এ ধরলাম, একটাকে বি ধরলাম, একটাকে সি ধরলাম। তুমি চাইলে XY Z ধরতে পারবা, কোনো সমস্যা নাই। এরপর আমাদের কি বের করতে বলছে? গড় ওজন বের করতে বলছে, গড় ওজন। তাহলে আমরা গড় মানে হচ্ছে অ্যাভারেজ, তাহলে আমরা এটা হবে আয়তকার। একটা কথা মনে রাখবা, ফ্লোচার্টের মধ্যে বা ক্যালকুলেশনের মধ্যে যখন আমরা ক্যালকুলেশনটা করব, গড় ওজন, যোগফল, বিয়োগফল যেটা নির্ণয় করবো, এটাকে সমীকরণ বলা হয়। এটাকে সাধারণত বলা হয় প্রক্রিয়াকরণ, এক প্রকার প্রক্রিয়াকরণ। তাহলে কি বলছি ভাইয়া? শুরু করলাম, ইনপুট নিলাম। এখন আমরা যেহেতু গড় বের করতে বলছি, এটা একটা প্রক্রিয়াকরণ, সেটা হবে আয়তকার দিয়ে। কি দিয়ে হবে? প্রক্রিয়াকরণ হবে সবসময় হচ্ছে আয়তকার। তাহলে মনে করো আমরা অ্যাভারেজ ধরলাম, এখানে অ্যাভারেজ তুমি চাইলে এসে ধরতে পারবা, সমস্যা নাই। তারপর এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ 3টাকে যোগ করবো, প্লাস হচ্ছে আমরা কি করব? 3 দিয়ে ভাগ করব। 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করব। প্রথমে যেহেতু আমার 3টার কথা বলা হয়েছে তাহলে 3টাকে যোগ করলাম। এখানে 150, 175 করে দেওয়ার দরকার নাই, এগুলো জাস্ট ইনপুটের মধ্যে দিবা, আর কিছু লাগবে না। তারপর এখানে লিখবা কি, যেমন এ মানে 150, বি মানে 175, সি মানে হচ্ছে 210। 3টাকে যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা গড় ওজন বের হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আউটপুট। এখন বা আমরা লিখতে পারি আউটপুট বা প্রিন্ট। এখানে প্রিন্টও দেওয়া যাবে, এখানে স্টার্টও দেওয়া যাবে। আউটপুটের মধ্যে তুমি চাইলে প্রিন্ট কথাটা ইউজ করতে পারবা, বা আউটপুটের মান প্রদর্শন করে এটা দিতে পারবা, বা শুধু আউটপুটে দিতে পারবা, বা ফলাফলও দিতে পারবা, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারবা। এর মানে আমি এখানে দিলাম আউটপুট অ্যাভারেজটা দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে শেষ করে দিলাম। আমরা এখানে কি করলাম? শেষ করলাম। ঠিক আছে ভাইয়া? অর্থাৎ শুরু যেটা করবা শেষ হবে সেটা, ইনপুট যেটা নিবা আউটপুট হবে সেটা, মানে সামন্ত্রিক। এটাও সামন্ত্রিক। এরপর যেটা মাঝখানে ক্যালকুলেশন থাকবে, প্রক্রিয়াকরণ থাকবে, এটা হবে আয়তকার। একদম ইজি না ভাইয়া? তারপর শেষ করে দিলাম। এখন আমরা লিখবো অ্যালগরিদম। একদম ইজি, তুমি যদি ফ্লোচার্ট পারো দেখে অ্যালগরিদমটা ধাপ দিয়ে লিখে ফেলবা। তাহলে অ্যালগরিদম হবে সবসময় ধাপ দিয়ে। আমরা সবগুলো বেসিকের মধ্যে করছিলাম, তাহলে ধাপ 1 দিয়ে আমরা কি দিব? শুরু করব। শুরু দিলাম, এখানে কি লিখলাম? শুরু। একটু খেয়াল করো, শুরু দিলাম। এরপর হচ্ছে
ধাপ 2 বা স্টেপ 1 স্টেপ 2 এরপর দেওয়া যাবে, ইংলিশও দিতে পারবা। তাহলে ইনপুট কি, এর মান, বি এর মান, সি এর মান। তুমি চাইলে ইনপুট কথাটা ইউজ করতে পারো, এখানে সমস্যা নাই। তুমি চাইলে এই জায়গায়ও ইনপুট কথাটা ইউজ করতে পারো। ইনপুট এর সমান 150, বি সমান 175, সি সমান 210 দিতে পারবা। তাহলে ইনপুট এর মান কত, এর মান হচ্ছে 150, আর বি এর মান হচ্ছে 175, তারপর সি এর মান হচ্ছে 210, এটা লিখে দিবা। এরপর হচ্ছে ধাপ 3 হচ্ছে আমরা কি করব, ধাপ 3 করব যে দেখো এই যেটা ক্যালকুলেশন আছে, প্রক্রিয়াকরণ আছে, এটা দেখে দেখে লিখে ফেলবো। অ্যাভারেজ, যেহেতু গড় মানে অ্যাভারেজ ধরছি আর কি, সংক্ষেপে লিখতে পারবো। তুমি চাইলে এক্স ধরতে পারবা, তুমি চাইলে ওয়াই ধরতে পারবা, সমস্যা নেই, অ্যাভারেজ ধরতে পারবা, ঠিক আছে। তাহলে আমি সংক্ষেপে লিখলাম অ্যাভারেজ, তুমি চাইলে সংক্ষেপে ধরতে পারবা, তুমি চাইলে পুরোটাও ধরতে পারবা, কোনো সমস্যা নেই। এরপর আমরা কি করবো, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, একদম ইজি। এখন আউটপুটটা দেখে দেখে বসাই দাও। ধাপ হচ্ছে 4, তাহলে 4 কি বলছে ভাইয়া, আউটপুট অ্যাভারেজ অথবা ফলাফল অ্যাভারেজ, অথবা এবিসি এর মান প্রদর্শন করি, অথবা প্রিন্ট এবিসি, এবিসি দিতে পারবা অ্যাভারেজ, বা প্রিন্ট অ্যাভারেজ দিতে পারবা। তাহলে আমরা লিখবো আউটপুট, তুমি আউটপুটও দিতে পারবা, আউটপুট এবিসি অথবা অ্যাভারেজ, সংক্ষেপে অ্যাভারেজ, অ্যাভারেজটা লিখে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ধাপ 5 দিয়ে আমরা কি করে দিব, শেষ করে দিব। একদম ইজি না ভাইয়া, একদম ইজি না। তাহলে আমরা ফ্লো চার্ট করলাম, তারপর হচ্ছে অ্যালগরিদম করলাম। এখন আসো এর আগে প্রশ্নটা দেখো, বলছে গড় ওজনের ভিত্তিতে 30টি কমলার মোট ওজন। এটা কিন্তু একটু জটিল আছে। তোমাকে বলছে কি গড় ওজনের ভিত্তিতে 30টি কমলার ওজন বের করতে বলছে, কিন্তু তোমার দেওয়া আছে কয়টির ওজন, 3টার ওজন। তারপর তোমাকে অ্যাভারেজ করে একটার ওজন বের করতে হবে, একটার ওজন বের করে তারপর 30 দিয়ে কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। কিভাবে করবো একটু খেয়াল করো। তাহলে আমরা যেহেতু গড় ওজনের ভিত্তিতে 30টি কমলার মোট ওজন বলছে, কি নির্ণয় করতে বলছে, সি প্রোগ্রাম। তাহলে আমরা যখন প্রোগ্রাম তৈরি করি, প্রথমে আমরা কি দিব, সবাই তো জানি, হ্যাশ ইনক্লুড studio.h, std studio.h, তারপর দিব মেইন ফাংশন। আমরা তো সবাই জানি বেসিকগুলা। ভাই আগে বেসিক ক্লাসটা করতে হবে তোমার, এখানে অলরেডি ইউটিউব চ্যানেলে আমাদের বেসিক ক্লাসটা আছে পুরোটা A to Z, ঠিক আছে। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপর আইএনটি ধরবো, যেহেতু সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ইনপুটগুলো নিব, এ সমান হচ্ছে 150, বি সমান হচ্ছে 175, তারপর হচ্ছে সি সমান হচ্ছে 210। তাহলে ভাইয়া এই 3টা ইনপুট নিলাম। এরপর আমাদের কি বের করতে বলছে, মোট ওজন বের করতে বলছে, কিন্তু গড় ওজনের ভিত্তিতে। সেজন্য আমরা একটা আগে গড় ওজনের জন্য একটা অ্যাভারেজ ধরলাম, মোট ওজনের জন্য একটা টি ধরলাম। একটা জিনিস মনে রাখবা, এই 3টা হচ্ছে ইনপুট, বারবার বলতেছি, এটা হচ্ছে ভাইয়া ইনপুট, আর আউটপুট কোনটা, টোটালটা। গড় ওজনের ভিত্তিতে 30টি কমলার মোট ওজন বের করতে বলছে, তাহলে টোটাল, কিন্তু গড় ওজনের ভিত্তিতে বলছে। তাহলে এই অ্যাভারেজটা হচ্ছে ইনপুটও না, এটা আউটপুটও না, কিন্তু টোটালটা বের করতে গেলে আগে আমাদের অ্যাভারেজটা বের করতে হবে, একটার ওজন বের করতে হবে, তাহলে আমরা টোটালটা বের করতে পারবো। তাহলে ইনপুট কোনটা, এবিসি, আউটপুট কোনটা, টি, টোটাল ওজন, আর এবিসি হচ্ছে অ্যাভারেজ, কারণ গড় ওজনের ভিত্তিতে বলছে। তাহলে আমরা কিভাবে করি দেখো, স্ক্যান আপ, আগে ইনপুটগুলো আমরা স্ক্যান আপের মধ্যে রাখবো, স্ক্যান আপ, দেখো তাহলে পার্সেন্ট ডি, আর আমরা তো সবাই জানি ভাইয়া পূর্ণ সংখ্যা যদি ব্যবহার করি, আইএনটি যদি ব্যবহার করি, আমরা এখানে পার্সেন্ট ডি ইউজ করবো। তাহলে পার্সেন্ট ডি, যেহেতু ইনপুট 3টা, সেজন্য পার্সেন্ট ডি 3টা, 4টা হলে 4টা, 5টা, অনেক সময় তো 5টার ওজন বলতে পারে, তাহলে পার্সেন্ট ডি 5টা হবে। এরপরে এগুলোকে আমরা অ্যাড সাইন দিয়ে কি করে লিখে দিব, অ্যাড সাইন এ অথবা মেমোরি অ্যাড্রেস এ ভি, তারপর হচ্ছে সি, লাস্টে আমরা সেমিকোলন দিব। আমরা তো জানি প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিতে হয়, শুধুমাত্র কয়েকটা মানের পর সেমিকোলন দেওয়া যায় না, সেটা আমরা বেসিকের মধ্যে পড়েছি। যেমন ইফ এর পরে, এলস এর পরে, ইফ এর পরে, এলস এর পরে, এলস ইফ এর পরে, তারপর হচ্ছে তোমার ফর এর পরে, তারপর ডু এর পরে, তারপর হচ্ছে হোয়াইল এর পরে। তবে ডু হোয়াইল সহ যখন একসাথে হবে তখন কিন্তু হোয়াইলের পরে সেমিকোলন হয়, শুধু হোয়াইল লুপ করলে সেমিকোলন হয় না, ঠিক আছে। এগুলোর পরে সেমিকোলন হয় না, কেন হয় না, এগুলো শর্ত হয়, শর্ত বোঝায়, কিন্তু বাকি প্রত্যেকটা লাইনের পিছনে কি হবে, সেমিকোলন হবে, শেষ হয়েছে সেমিকোলন। এরপর আসো, তাহলে আমাদের যেহেতু বলছে গড় ওজনের ভিত্তিতে, আগে আমরা গড় ওজনটা বের করবো, এ ভিজি অর্থাৎ অ্যাভারেজ, এ প্লাস বি প্লাস সি, যেহেতু 3টার ওজন দেওয়া আছে, এখন আমরা 3 দিয়ে ভাগ করলাম। ভাইয়া 3টার ওজন যোগ করে যখন আমরা 3 দিয়ে ভাগ করবো, তাহলে কয়টার ওজন বের হবে, অ্যাভারেজ একটার ওজন বের হবে। কিন্তু আমাদের কি একটার ওজন বের করতে বলছে, নাকি 30টার ওজন বের করতে বলছে? তাহলে আমরা টি সমান অ্যাভারেজ ইন্টু 30, এটার অর্থ কি, আমাদের বলছে গড় ওজনের ভিত্তিতে। তাহলে আমরা আগে গড় ওজনটা বের করলাম, যেহেতু 3টার ওজন দেওয়া আছে, গড় ওজনটা বের করে আমরা কি করব, টোটাল ওজনটা বের করবো। তাহলে টোটাল ওজন কার, 30টার, 30 দিয়ে ওই অ্যাভারেজটাকে কি করে দিব, গুণ করে দিব। তাহলে অ্যাভারেজ মানে একটার ওজন বের হয়েছে, তাহলে একটার ওজনের সাথে যখন 30টার ওজন যখন গুণ করবো, আমরা 30টার ওজন পেয়ে যাবো, খুব ইজিলি পাবে, হয়ে গেছে। তারপর আমরা লিখবো প্রিন্ট আপ, ফলাফলটা আমরা এখানে প্রদর্শন করব, প্রিন্ট আপ পার্সেন্ট ডি, যেহেতু আমরা জানি ফলাফলে প্রিন্ট আপের মধ্যে সবসময়
পার্সেন্টই একটাই হবে, এরপর হচ্ছে এখানে হবে টি, তারপর সেমিকোলন, তারপর শেষ করলাম। দেখছো স্যার ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের মধ্যে তো স্যার এটা হয় নাই, কারণ ভাইয়া ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের মধ্যে কিন্তু আমাদের শুধু গড় ওজনটা বের করতে বলছে, গড় ওজন নির্ণয়ের ফ্লো চার্ট ও 3টা যেটা দেওয়া আছে তার গড় ওজন নির্ণয় করতে বলছে, কিন্তু এখানে বলছে 30টার ওজন গড় ওজনের ভিত্তিতে, সেজন্য আমরা গড় ওজনটা বের করলাম, এরপর টোটাল ওজনটা বের করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই যদি বুঝে থাকো, ক্লাস যদি ভালো লাগে, তোমরা একটু কষ্ট করে কমেন্ট করবা। তোমরা কমেন্ট করলে মানে ক্লাস কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে ভালো বলবা, যদি খারাপ লাগে তাহলে খারাপ বলবা। আমার একটু ভালো লাগবে, রেসপন্স করলে একটু বেশি ভালো লাগবে। এরপর আসো, তাহলে আমাদের একটা শেষ, এরপর আসো দেখো এখানে একটা আমাদের ধারা দেওয়া আছে, এই টাইপসের প্রশ্ন কিন্তু প্রায় বোর্ডের মধ্যে আসছে ধারা। এটা অনেক সময় এরকম আসতে পারে 2, 4, 6, মানে এরকম পাওয়ার ছাড়াও আসতে পারে। এখানে অনেক সময় পাওয়ার অনেক 3ও দিতে পারে, 5ও দিতে পারে, 10ও দিতে পারে, অনেক সময় দিতে পারে। আমি যদি একটা শিখাই তুমি সবগুলো মনে রাখতে পারবা। এই একটা দিয়ে 30 থেকে 40টা সৃজনশীল তুমি ইজিলি ভাবে মনে রাখতে পারবে, একদম ইজিলি ভাবে। ভাই 30 থেকে 40টা করার দরকার নাই, তুমি শুধু করবে একটা মাত্র, একটা। এই একটা দিয়ে এই টাইপসের যতগুলো সিকিউ আসবে সবগুলো তুমি সমাধান করতে পারবা। তাহলে দেখো একটু খেয়াল করো, তাহলে আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে ভাইয়া? আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে হচ্ছে 2 স্কোয়ার, 5 স্কোয়ার, 8 স্কোয়ার, 11 স্কোয়ার, লাস্টে হচ্ছে n স্কোয়ার। দেখো এখানে সবসময় যে স্কোয়ার থাকবে এমন না, এখানে 5ও থাকতে পারে, 5ও থাকতে পারে, 3ও থাকতে পারে, মানে স্কোয়ারগুলো চেঞ্জ হতে পারে। আর এখানে ভিতরে মানগুলো চেঞ্জ হতে পারে, 2 না দিয়ে 5ও দিতে পারে, 5, 10, 20, 15, 20, 2, 4, 6 এইভাবে দিতে পারে। শুধু এক টেকনিকে তুমি সবগুলো ক্লিয়ার করবে, দেখবা। দেখো কিচ্ছু মনে রাখতে হবে না, তবে আমি একটা কাজ করবো, আগে প্রোগ্রামটা করবো। অনেকে কিন্তু আগে ফ্লো চার্টটা করে, কিন্তু আমি আগে করি প্রোগ্রামটা। তুমি কি করবা, এক পেজ খালি রেখে আগে প্রোগ্রামটা করবা। যদি প্রোগ্রামটা করো তাহলে তোমার কাছে ফ্লো চার্টটা একদম ইজি হয়ে যাবে। প্রোগ্রাম থেকে তুমি দেখে দেখে ফ্লো চার্টটা বানাইতে পারবা, অ্যালগরিদম বানাইতে পারবা। বুঝতে পারছো? এখানে আমাদের বলছে ফ্লো চার্ট, কিন্তু আমরা অ্যালগরিদম সহ করে ফেলবো যাতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আগে আমরা ঘ নাম্বারটা করি। বলছে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা করতে বলছে। তাহলে তোমাকে তো এখনো বলে নাই ফর লুপ করতে বলতে, বলে নাই ডু হোয়াইল বলে নাই, ডু হোয়াইল বলে নাই, তোমাকে হচ্ছে হোয়াইল বলে নাই তোমাকে। তাহলে প্রশ্নের মধ্যে যদি ফর লুপ বলে তখন ফর লুপে করতে হবে, যদি ডু হোয়াইল বলে তাহলে ডু হোয়াইলে করতে হবে, যদি হোয়াইল বলে হোয়াইলে করতে হবে। মনে রাখতে হবে কিন্তু ফর লুপও বলতে পারে, ডু হোয়াইলে বলতে পারে, হোয়াইলও বলতে পারে। অর্থাৎ তুমি প্রত্যেকটা নিয়ম তোমাকে মনে রাখতে হবে আগে, কারণ এখানে তো কিছু বলে না, কিন্তু অনেক সময় বলতে পারে যে এটা ফর লুপ দিয়ে করো। তাহলে তোমাকে ফর লুপটা শিখতে হবে। যদি ডু হোয়াইল দিয়ে বলে ডু হোয়াইল শিখতে হবে, হোয়াইল দিয়ে বলে হোয়াইলটা শিখতে হবে। তাহলে আমি একটা থেকে মোটামুটি সবগুলো ক্লিয়ার করে দিব। দেখো সবাই একটু খেয়াল করো, আগে আমরা প্রোগ্রামটা করে ফেলি। কেমন বলছে এই ধারাটির কি করতে বলছে, সি প্রোগ্রাম রচনা করতে বলছে। আমি এখানে প্রত্যেকটা নিয়মের করাচ্ছি। দেখো তাহলে একটু খেয়াল করো, প্রথমে আমি এই জায়গায় লিখবো ফর লুপটা, ঠিক আছে, আর এক পাশে লিখবো হচ্ছে ডু হোয়াইলটা। একসাথে 3টা নিয়ম, কারণ তোমাকে পরীক্ষায় যে কোনো একটা নিয়ম বলতে পারে, যে কোনো একটা নিয়ম বলতে। এই পাশে লিখবো আমরা হোয়াইলটা। এবং তোমাকে আরেকটা জিনিস শিখাবো, যদি উপরে যদি পাওয়ার না থাকে, শুধু নর্মাল 2, 4, 6 এরকম থাকে, এটাও আমি এই একটা মাধ্যমে সবগুলো ক্লিয়ার করবো। আমি 10টা সৃজনশীল দিই নাই এটার জন্য শুধু একটা সৃজনশীল দিছি। অর্থাৎ এই প্রশ্নের জন্য একটা সৃজনশীল, এই একটা দিয়ে প্রত্যেকটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমত হচ্ছে হেডার ফাইলটা দিব, হ্যাশ ইনক্লাউড studio.h দিলাম। এরপর হচ্ছে একটা কাজ করবো, এখানে math.h যুক্ত করবো, যেহেতু পাওয়ার আকার আছে আমরা এখানে পাও দিয়ে করবো এটা math.h। একটা কথা মনে রাখবো, যদি প্রশ্নের মধ্যে কখনো রুটের কথা অথবা পাওয়ারের কথা বলে, পাওয়ারের কথা, তাহলে তোমাকে math.h যুক্ত করতে হবে। কিন্তু পাওয়ার যদি না থাকে math.h হবে না। আমি আবার বলতেছি, যদি পাওয়ার থাকে, ধারার উপর যদি কোনো পাওয়ার থাকে, তুমি math.h ইউজ করতে পারবা যদি পাও ব্যবহার করো। ঠিক আছে, এর মানে আমরা তো এটা যেহেতু পাওয়ার আকারে আছে, তাহলে আমরা পাও ব্যবহার করবো, তাহলে math.h দিতে হবে। দেখো তাহলে আমরা math.h দিলাম, কিন্তু যদি নর্মাল মান থাকে, অর্থাৎ এখানে যদি এটা না দেয় 2 + 4 + 6 + এভাবে দেয়, তাহলে আমরা math.h ইউজ করবো না। যদি স্কোয়ার দেয় বা কিউব দেয় বা পাওয়ার দেয়, তাহলে math.h ইউজ করবো। এরপর আসুন, এরপর আমরা করবো একটু খেয়াল করো, এরপর দিব আমরা মেইন ফাংশন। এখানে তুমি চাইলে মেইন দিতে পারবা, তুমি চাইলে বয়েড মেইন দিতে পারবা, তুমি চাইলে আইএনটি মেইন দিতে পারবা, যে কোনো একটা দিতে পারবা। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপর দিলাম আইএনটি ডাটা টাইপ, যেহেতু পূর্ণ সংখ্যা। এরপর দিলাম এরপর দিলাম যেহেতু লাস্টে এখানে আমাদের কি ছিল, লাস্টে এন ছিল। একটু খেয়াল করো, অর্থাৎ এখানে লাস্টে কি ছিল, লাস্টে হচ্ছে আমাদের এন ছিল। দেখো এন ছিল, তাহলে আমরা ইনপুট হিসেবে কি ধরবো, এনকে ধরবো। তাহলে এখানে আমরা এন ধরবো। একটু খেয়াল করো, ইনপুট এন। তারপর এস, তুমি চাইলে এস সমান 0 দিতে পারবা, যেহেতু ফলাফল না করার আগে এস এর মানটা 0 থাকে, 0 অবস্থায় থাকে। তুমি চাইলে এসটাও দিতে পারবা, মানে এস সমান 0 দিতে পারবা, এস তো থাকবে, মানে এস সমান 0 দিতে পারবা অথবা এসও দিতে পারবা। ঠিক আছে, এরপর আসুন
আমরা ইনপুটকে জমা রাখবো। যেহেতু এখানে আইটা কেন দিলাম, একটা কথা মনে রাখবা, যদি কখনো ধারার কোনো কোয়েশ্চেন আসে তাহলে তোমাকে একটা আই দিতে হবে, কারণ প্রত্যেকটা ধারার একটা শুরু মান থাকে। সেটা 2 দিয়ে শুরু হতে পারে, সেটা 5 দিয়ে শুরু হতে পারে, সেটা 10 দিয়ে শুরু হতে পারে, যে কোনো মান দিয়ে শুরু হতে পারে। এরপর দেখো স্ক্যান আপ করলে সবগুলো ছোট হাত করে এখানে, কারণ প্রোগ্রাম একটা কেস সেনসিটিভ ভাষা। %d ডাবল কোটেশন কমা মেমোরি অ্যাড্রেস বা অ্যাড সাইন এন, এখানে ইনপুট হচ্ছে এন, আর এটা হচ্ছে ধারার জন্য। ভাইয়া আইটা কিন্তু সবসময় হবে না, আইটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, শুরু বা আরম্ভ বোঝায়। আইটা হবে শুধুমাত্র ধারার ম্যাথের ক্ষেত্রে, যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আইটা হবে না। আইটা হবে শুধু ধারার ক্ষেত্রে, যেহেতু আমরা প্রোগ্রামটা করতেছি ধারার, এর মানে এখানে আই হবে। এরপর দেখো আমরা যেহেতু ফর লুপ করতেছি, ফর কিছু মনে রাখতে হবে না, শুধু একটা টেকনিক মনে রাখবা, এই টেকনিকটা মনে রাখবা। এটা কি রেশিও করছিল, যেহেতু আমাদের প্রোগ্রামটা এরকম ছিল, 2 স্কোয়ার 5 স্কোয়ার 8 স্কোয়ার, তারপর হচ্ছে 11 স্কোয়ার, লাস্টে ডট ডট দিয়ে n স্কোয়ার ছিল, এটা ছিল না? তাহলে আমরা কীভাবে করি দেখো, তাহলে এখানে কী দিয়ে শুরু করছে, 2 দিয়ে শুরু করছে, তাহলে এখানে 2 দিবা। এরপর 2 বড় নাকি n বড়, অবশ্যই n বড়, বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা এখানে দিব i লেস দেন সমান n সবসময়। তবে এই জায়গায় চেঞ্জ হতে পারে, যদি এখানে n না দিয়ে যদি 100 দেয় তাহলে এই জায়গায় 100 হবে, মাথায় রাখবা। এখানে যদি p দেয় এই জায়গায় p হবে, ঠিক আছে? এখানে যদি 200 দেয় এই জায়গায় 200 হবে। কিসের ক্ষেত্রে? বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ যেমন এটা বৃদ্ধি পাচ্ছে না, আবার এখানে লেস দেনটা হবে, লেস দেনটা, যেহেতু লাস্টের মানটা বড়। এরপর দেখো সেমিকোলন দিবা, 2 এর পরে কত হচ্ছে 5, 5 এর পরে কত হচ্ছে 8, তাহলে 3 করে বাড়তেছে, এর মানে i সমান i প্লাস 3। ভাইয়া দেখো আমি অন্যভাবে আসলে কীভাবে করবা একসাথে বলে দিই। যদি এখানে যদি এইভাবে না দিয়ে, প্রশ্নটা যদি এইভাবে না দিই, অন্যভাবে দেয়, যদি মনে করো আমি তোমাকে দেখাই, যদি প্রশ্নটা এইভাবে দেয়, কথার কথা প্রশ্ন দিল যে এইভাবে, একটু খেয়াল করো, প্রশ্ন তোমাকে দিল যে মনে করো 3 স্কোয়ার বা 3 5, এইভাবে দিল 6 5 ডট ডট দিয়ে লাস্টে মনে করো 100 দিছে আর 99 দিছে, তাহলে এই জায়গায় তো তুমি তো কখনো 2 দিতে পারবে না, তখন হবে কি, এই জায়গায় হবে 3। আর 3 বড় নাকি 99 বড়? অবশ্যই 99 বড়, তাহলে n এর জায়গায় এখানে কি হবে জানো, 99 হবে, আর এখানে আই থাকবে। আর 3 এর পর 6 3 করে বৃদ্ধি পাচ্ছে, যদি 5 করে বৃদ্ধি পাইতো, যদি 5 করে বৃদ্ধি পাইতো সেক্ষেত্রে i সমান i প্লাস 5, যদি 1 করে বৃদ্ধি পাইতো i সমান i প্লাস প্লাস, 2 3 10 করে বৃদ্ধি পাইতো i সমান i প্লাস 10। তবে এখানে পাওয়ার আকারে থাকলে এই জায়গায় কি চেঞ্জ হবে সেটা এখন আমি দেখাবো। মনে করো আমাদের প্রশ্নটা যেটা ছিল সেটা যদি করি, এখানে হবে s সমান s প্লাস, যেটা আগে ছিল পাও, এটা কখনো চেঞ্জ হবে না, i কমা এতটুকু পর্যন্ত জীবনও চেঞ্জ হবে না যদি পাওয়ার থাকে, যদি উপরে পাওয়ার থাকে, s সমান s প্লাস পাও i কমা s সমান s প্লাস পাও i কমা। হ্যাঁ বর্ণ চেঞ্জ হলো, যদি উদ্দীপক যদি বর্ণ চেঞ্জ করে তাহলে তুমি মনে করো বর্ণ চেঞ্জ করবে আর কি, কিন্তু এখানে যেহেতু আমাদের পাওয়ার আকারে আছে, এর মানে আমাদের মানতে হবে s সমান s প্লাস পাও i কমা, তাহলে এটার আগে পাওয়ার কত ছিল, 2 স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে স্কোয়ার ছিল না, জাস্ট এই জায়গায় 2 বসাবা, সেমিকোলন, দেখছো? এরপর হবে এখানে কি হবে জানো, প্রিন্ট আপ %d ডাবল কোটেশন কমা s, এটাই হচ্ছে আমাদের আনসার। ভাইয়া যদি এটার যদি আমরা ফলাফলটা বের করি এটার, তখন হবে s সমান s প্লাস পাও i কমা, এই জায়গায় জাস্ট 2টা চেঞ্জ হয়ে যদি উপরে পাওয়ার 5 আছে পাওয়ার 5 হবে। যদি আমাদের কখনো এখানে না দিয়ে পাওয়ার যদি 3 দেয়, উপরে যদি 3 দেয়, তাহলে এই জায়গায় আমরা 3 বসাই দিব। যদি আমাদের যদি কখনো, আমি একসাথে দেখাই, যদি কখনো এইভাবে দেয়, যদি কখনো এইভাবে দেয়, মনে করো এখানে দিল মনে করো 10 দিল, এখানে মনে করো, এরপর মনে করো কিউব দিছে, লাস্টে মনে করো 100 দিছে, তাহলে এখন কি হবে, এখানে 10 দিয়ে শুরু করছে না, জাস্ট এই জায়গায় 10 হবে, আর লেস দেন সমান এখানে 100 আছে না, এই জায়গায় 100 হবে, এই জায়গায় 100 হবে, 10 এর পর কত 20, তাহলে এই জায়গায় 10 করে বাড়তেছে, তাহলে s সমান i সমান i প্লাস 10 হবে। এখন সমীকরণটা কীরকম হবে জানো, এই সমীকরণটা হবে s সমান s প্লাস পাও i কমা 2 এর জায়গায় কি হবে, 2 এর জায়গায় হচ্ছে ভাইয়া 10 হবে, 2 এর জায়গায় হচ্ছে উপরে যেহেতু কিউব আছে 3 আছে, উপরে এখানে 3 হবে, অর্থাৎ উপরে যে পাওয়ারটা থাকে সেটা এই জায়গায় হবে, 2 থাকলে 2 হবে, পাওয়ার 2 থাকলে 2 হবে, 5 থাকলে 5 হবে, 10 থাকলে 10 হবে। ভাইয়া এটা সময় নিচ্ছি কেন ভাইয়া, মানে এই টাইপসের যতগুলো আসবে তুমি যাতে সবগুলো আনসার করতে পারো, এরপর হচ্ছে সবসময় এরকম হবে, দেখছো একটা দিয়ে সবগুলো শেষ। আর যদি কখনো তোমাকে প্রশ্নের মধ্যে এটা না দিয়ে, মানে পাওয়ার না দিয়ে, নর্মালি যদি তোমাকে এইভাবে দেয়, মনে করো 2 4 6 এভাবে মনে করো n দিছে, এখন তুমি কি করবা জানো, সবগুলো ঠিক আছে, তবে ম্যাথডরেসটা হবে না সেক্ষেত্রে, যদি পাওয়ার না থাকে এর মানে আমাদের ম্যাথডরেসটা হবে না, বাকি সবগুলো ঠিক থাকবে, শুধুমাত্র এই জায়গায় 2 দিয়ে শুরু করছে না, 2 হবে, আর i লেস দেন লাস্টে কি আছে, n আছে, n হবে, ঠিক আছে, 2 করে বাড়তেছে না, তাহলে এই জায়গায় হবে কি i সমান i প্লাস 2। কিন্তু ভাইয়া এই জায়গায় পুরোটা চেঞ্জ হয়ে যাবে, এই নিয়মটা হবে যে একমাত্র পাওয়ার থাকলে, কিন্তু যদি পাওয়ার না থাকে সব সময় একটা কথা মনে রাখবা, সব সময় হবে যে s সমান s প্লাস i,
এটা 3 6 9 হইলেও 5 10 15 হইলেও, অর্থাৎ যদি পাওয়ার না থাকে ফলাফল সবসময় এস এর মানটা সবসময় এস সমান এস প্লাস হয়। আর যদি পাওয়ার থাকে তাহলে এই নিয়মে হবে, আর পাওয়ার যদি থাকে ম্যাথ ডট এস হবে, যদি পাওয়ার না থাকে ম্যাথ ডট এস হবে না। শেষ। দেখছো এভাবে ডু হোয়াইলের ক্ষেত্রে মান চেঞ্জ হবে, শুধু আমি নিয়মটা শিখাই দিব যে হোয়াইলের ক্ষেত্রে মান চেঞ্জ হবে, নিয়মটা শিখাই দিব, তাহলে তুমি খুব ইজিলি মনে রাখতে পারবা। এখন আসলে আমরা এটাকে ডু হোয়াইলে কেমনে নিয়ে যাই, এটাকে আমরা ডু হোয়াইলে নিয়ে যাব। একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তাহলে এতক্ষণ আমরা কোন নিয়মে করছি ভাইয়া? এতক্ষণ করছি আমরা ফল লুপে। এখন আমরা করব ডু হোয়াইলে, একদম সব কিছু আগের মতো কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু একটু গঠনটা চেঞ্জ হবে। স্টুডিও ডট এইচ, ঠিক আছে? যেহেতু এটাও পাওয়ার আকারে ছিল, তাহলে এটাকে আমরা এখন কোন নিয়মে করতেছি ভাইয়া? এটাকে ওই উদ্দীপকে যেটা আছে সেটা আর কি, মানে এটাকে আমরা পুরোটাকে এখন কোন নিয়মে করতেছি? ডু হোয়াইলে করতেছি। তাহলে সবগুলো আগের মতো হবে, এখানে হবে ম্যাথ ডট এইচ, যেহেতু পাওয়ার আকারে আছে, উদ্দীপক ছিল পাওয়ার আকারে। এরপর আগের মতো দিয়ে দাও মেইন, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপর হচ্ছে আইএনটি, আই হবে, তবে আই এর মানটা এখানে দেখা দিবা। এখানে আই এর মানটা কত? 2। স্যার এখানে তো আপনি আই এর মানটা দেখান নাই। আয়ের মান তো এখানে দেখাইছেন ভাইয়া, ডু হোয়াইলে যে গঠনটা আছে সেখানের মধ্যে আয়ের মানটা হচ্ছে এখানে দেখাই দিতে হয়, এটা মনে রাখবা। তাহলে ডু হোয়াইলের ক্ষেত্রে আয়ের মানটা হচ্ছে এখানে দেখাইতে হয়, এরপর হচ্ছে এন, তারপর হচ্ছে এস। আমি পুরো গঠনটা করলে বুঝতে পারবা। স্ক্যান আপ, পুরোটা গঠনটা এখানে একটাও বড় হাতের হবে না, সবগুলো ছোটো হাতের। তাহলে % ডি ডাবল কোটেশন কমা মেমোরি অ্যাড্রেস এন। এরপর দেখো ভাইয়া, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ডু হোয়াইল। তাহলে ডু হোয়াইলের গঠনটা হচ্ছে ডু দিয়ে আগে ফলাফলটা লিখতে হয়, এই ফলাফলটা দেখে লিখে দিবা। ডু দিয়ে আগে ফলাফল এস সমান এস প্লাস পাও আই কমা, যেহেতু পাওয়ার কত ছিল? 2 ছিল, আই কমা 2। এরপর হচ্ছে পাওয়ার লিখার পর বৃদ্ধি বা হ্রাসটা লিখতে হয়। এখানে যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা বৃদ্ধিটা লিখে ফেলি, আই প্লাস 3 করে বৃদ্ধি পাচ্ছে, এতটুকু লিখে আমরা এখানে হোয়াইল লিখবো। এখন হোয়াইল সত্রটা লিখে দিব, এই সত্রটা দেখে লিখে দিবা, আই লেস দেন সমান এন। তারপর হচ্ছে ভাইয়া এই লাইনটা দেখে লিখে দিবা, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবা। এই লাইনটা হুবহু দেখে প্রিন্টটা % ডাবল কোটেশন কমা এস দেখে লিখে দিবা। তাহলে এটা কোন নিয়মে? এটা হচ্ছে ফল লুপে। এটা কোন নিয়মে? ডু হোয়াইলে। তাহলে ডু হোয়াইলে দেখো ফল লুপ এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য কোথায়? ফল লুপের গঠন হচ্ছে এরকম, ডু হোয়াইলের গঠন হচ্ছে এরকম, কিন্তু যেভাবে এটাকে যে এই স্কোয়ার থাকলে, পাওয়ার থাকলে, নর্মাল থাকলে যেভাবে চেঞ্জ হবে, এই নিয়মে যেভাবে করছে এখানে জাস্ট মানগুলো সেই নিয়মে চেঞ্জ হবে, আর কিছু না। তাহলে ডু হোয়াইলের গঠনটা কি ভাইয়া? তাহলে আয়ের মানটা সবসময় এখানে দেখাই দিবা। আমি একটু দেখাই, আয়ের মানটা সবসময় এই জায়গায় দেখাই দিবা। 3 দিয়ে শুরু হলে, 5 দিয়ে শুরু হলে, 10 দিয়ে শুরু হলে যেভাবে হয়। আর এখানে তো সব সময় একই রকম থাকবে। আর এখানে যদি মান দেওয়া থাকে, লাস্টে যদি কোনো 100 দেওয়া থাকে, তখন তুমি একটা কাজ করতে পারো, এখানে এন সমান 100 দিতে পারো। আর ফল লুপের ক্ষেত্রেও এন সমান 100 হবে। এখানে যদি লাস্টে যদি মনে করো 2 দিয়ে শুরু করছে, লাস্টে 100 আছে, সেক্ষেত্রে এখানে দিয়ে দিবা, আর এই জায়গায় হবে 100। আর এখানেও সেম, যদি এন থাকে এন হবে, যদি এনের মান দেওয়া মানে লাস্টে যদি 100 থাকে তাহলে এন সমান 100 দিবা, ঠিক আছে? এরপর স্ক্যান আপ যেভাবে আছে, তারপর হচ্ছে ডু দিয়ে এস সমান এস প্লাস পাও আই কমা 2, একদম ইজি। তারপর হচ্ছে এই বৃদ্ধিটা কত করে বৃদ্ধি পাচ্ছে এটা, এরপর দেখে ফলাফলটা বসাই দিবা। এখন এটা তো আমরা ডু হোয়াইলে করলাম, ঠিক আছে? এখন যদি হোয়াইলে করতে বলে এই জিনিসটা দেখে বসাই দিবা, এই লাইনটাও দেখে বসাই দিবা, এই লাইনটাও দেখে বসাই দিবা। এরপর হচ্ছে মেনটা দেখে বসাই দিবা। এরপর এই লাইনটাও সেম, দেখো কোথায় চেঞ্জ করতে হবে, এই লাইনটাও সেম, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখন আসো ভাইয়া, এখন তো আমাদের এখানে ডু হোয়াইল বলছে, কিন্তু যদি হোয়াইল বলে তুমি কি করবা? আগে হোয়াইল যেটা আছে সেটা আগে নিয়ে আসবা। হোয়াইল, একটু খেয়াল করো, কালারটা চেঞ্জ করি, দেখো। তাহলে এখানে দিবা কি? হোয়াইল, এই হোয়াইল যেটা আছে সেটা এখানে দিয়ে আসবা, লেস দেন সমান এন। দেখছো সেমিকোলন হবে না। একটা কথা মনে রাখবা, ডু সহ যদি যুক্ত হয় হোয়াইলের পিছনে সেমিকোলন হবে, কিন্তু শুধু হোয়াইল লুপের ক্ষেত্রে সেমিকোলন হবে না, মাথায় রাখবা এটা, সেমিকোলন হবে না। তাহলে দেখো, তাহলে এরপর দেখে বাকিগুলো দেখে সবগুলো বসাই দিবা, এগুলো যা আছে সব দেখে বসাই দিবা, শুধুমাত্র এই হোয়াইলটা আগে চলে আসবে, এই ফলাফলের আগে চলে আসবে ডুয়ের জায়গায়, তখন ডুটা মুছে যাবে। হোয়াইলের ক্ষেত্রে ডু থাকবে না, ডুয়ের জায়গায় হোয়াইলের মানটা চলে আসবে। দেখছো ভাই কি ইজি? এখন আমি তোমাকে যদি বলি একটা প্রোগ্রাম দিই, মনে করো দিলাম যে 5 কিউব 10 কিউব, লাস্টে ডট দিলাম, মনে করো 100 দিলাম, 100 কিউব দিলাম। এখন তোমাকে বলছে এটার প্রোগ্রাম তৈরি করো, ফল লুপ হোক, ফল লুপ হোক, ডু হোয়াইল হোক, যে কোনো একটা তোমাকে করতে বলবে। আমি কিন্তু 3টা শেখাচ্ছি, তাহলে কি করবা? কিছু করার দরকার নেই, সব এই লাইন ঠিক থাকবে। লাস্টে যেহেতু 100 আছে তাহলে এন সমান 100 দিবা, এটা ঠিক আছে। আর এই জায়গায় এনের জায়গায় 100 দিয়ে দিবা। এরপর কি দিয়ে শুরু করছে? 5 দিয়ে, তাহলে আই সমান কত হবে? 5 হবে। আই সমান কত হবে? 5 হবে। কত করে বাড়তেছে? 5 করে। তাহলে এখানে এইভাবে না হয়ে আই সমান আই প্লাস 5 হবে। দেখছো কোথায় চেঞ্জ করতে হবে? আর এই জায়গায় দেখো এস সমান এস প্লাস পাও আই কমা
এর 2 এর জায়গায় যেহেতু পাওয়ার 3 আছে এই জায়গায় 2 এর জায়গায় 3 বসাই দিবা, ঠিক আছে। এভাবে এখানে যেভাবে চেঞ্জ হয়েছে এখানেও সেভাবে চেঞ্জ হবে, এখানেও সেভাবে চেঞ্জ হবে, কিন্তু গঠন ঠিক থাকবে, গঠন জীবনেও চেঞ্জ হবে না। ডু হোয়াইলের গঠন শুধু মানগুলো চেঞ্জ হবে, হোয়াইলের গঠনও সেম থাকবে, শুধু মানগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। আশা করি পুরোটা একদম তোমাকে একটা দিয়ে সবগুলো বুঝাই দিলাম। এখন আমরা ফ্লো চার্টটা করবো। দেখো ফ্লো চার্টটা কীভাবে করি একটু খেয়াল করো, এখন আমরা ফ্লো চার্টটা করবো কিসের, যেটা করলাম অর্থাৎ যে প্রোগ্রামটা করলাম তার ফ্লো চার্টে শুধুমাত্র মানগুলো চেঞ্জ হবে আর কি, কিন্তু নিয়ম একটা নিয়মে সবগুলো করতে পারবা, দেখবা। দেখো আমি আগে এক পাশে ফ্লো চার্ট লিখবো, এক পাশে হচ্ছে অ্যালগরিদম লিখবো। মনে করো আমি শুরু করলাম, এখানে শুরু এই একটা নিয়ম মনে রাখতে বলা হচ্ছে। তারপর হচ্ছে আমরা ইনপুট দিব, ইনপুট এই জায়গা হচ্ছে ইনপুট দিব, ইনপুট হচ্ছে এন, ইনপুট হচ্ছে কি এন। এই একটা ফ্লো চার্ট যদি মনে রাখতে পারো তুমি সবগুলো মনে রাখতে পারবা। এরপর হচ্ছে আমরা আই এর মানটা দিব সবসময় পেয়া। আরেকটা কথা, ফর লুপ বললেও যেরকম ফ্লো চার্ট দিবা, তারপর ডু হোয়াইল বললো ফ্লো চার্টের ক্ষেত্রে কোনো নিয়ম বলে না, অর্থাৎ একটা যদি মনে রাখতে পারো তুমি সবগুলো ফ্লো চার্ট অ্যালগরিদম মনে রাখতে পারো, শুধুমাত্র মানগুলো চেঞ্জ করবা। কি চেঞ্জ করবা? মানগুলো চেঞ্জ করবা। তাহলে আই সমান কত ছিল ভাইয়া? ওটা তো আই সমান 2 ছিল, তাই না? যে প্রোগ্রামটা করছি সেখানে 2 ছিল, এরকম ছিল না, 2 স্কোয়ার 5 স্কোয়ার 8 স্কোয়ার 11 স্কোয়ার, তার লাস্টে ডট দিয়ে কত ছিল? n স্কোয়ার ছিল, এর মানে 2 ছিল। এরপরে এই জায়গায় হচ্ছে একটা বৃত্ত দিবা, যেহেতু এখান থেকে নিচ থেকে সংযোগ যাবে, এই জায়গায় আমরা 17টা লিখবো সবসময়, আই লেস দেন সমান n। এরপর হচ্ছে এখানে হাঁ দিয়ে এখন আমরা যোগফলটা লিখে ফেলবো। যোগফলটা ছিল আমাদের এইভাবে, s সমান s প্লাস পাও i কমা 2, i কমা কত 2 ছিল। এরপরে এই জায়গায় আমরা দিব যে হচ্ছে কত করে বাড়তেছে, এখানে বাড়তেছে হচ্ছে ভাই 3 করে, তাহলে i সমান i প্লাস 3। ভাই 3টাকে একবার করে বাড়তেছে নাকি অনেকবার বাড়তেছে? তাহলে সেজন্য এখান থেকে আমরা সংযোগ দিব, এখান থেকে গিয়ে সংযোগ দিব। এক পাশে যদি হ্যাঁ হয়, অন্য পাশে কি হবে? না হবে। এটা হচ্ছে এখানে গিয়ে সংযোগ হবে। তারপর হচ্ছে আমরা কি করব, তারপর আউটপুটটা দিব। এখানে আউটপুট কি দিব? জাস্ট তুমি আউটপুট কি দিবা? আউটপুট দিয়ে এস দিবা। তারপর ওই যেভাবে শুরু করছো বৃত্ত দিয়ে উপবর্তিকা দিয়ে কি দিবা? শেষ করে দিবা, শেষ। আমি আবার বলি, তোমাকে মানটা যেভাবে দেখ না কেন তুমি ইজিলিভাবে সমাধান করতে পারবা। সব শুধু এই একটা যদি মনে রাখতে পারো, শুধু একটা, তাহলে প্রথমে শুরু হবে, তারপর ইনপুট থাকবে, তারপর আয়ের মান থাকবে, তারপর সত্য থাকবে, হাঁ দিয়ে কি হবে? ফলাফলটা হবে বৃদ্ধি বা রাষ্ট্র হবে। বৃদ্ধি বা রাষ্ট্র একবার হয় না, সেজন্য এখান থেকে সংযোগ দিতে হবে। এরপর এক পাশে যদি হ্যাঁ হয়, অপর পাশে কি হয়? না হবে। না হয়ে এখানে সংযোগ হবে, তার আউটপুট এস দিবা, তারপর শেষ করবা। আমি সংক্ষেপে লিখছি, যেহেতু একটু জায়গা হচ্ছে না, সংক্ষেপে লিখছি। তাহলে যদি তোমাকে মনে করো এভাবে না দিয়ে যদি ফ্লোচার্টটা যদি এভাবে দেয়, এভাবে করতে বলে, তোমাকে যদি এভাবে করতে বলে, জাস্ট আমি একটু দেখাই। মনে করো তোমাকে করতে বলো যে 3 কিউব, তারপর হচ্ছে 6 কিউব, লাস্টে ডট দিয়ে 99 কিউব দিছে। এখন এটা করতে বলছে, কীভাবে করবা? কিছু করতে হবে না ভাই, জাস্ট এই জায়গায় n সমান 99 বসাই দিবা। এরপর কি করবা? এখানে যেহেতু 3 দিয়ে শুরু করছে, তাহলে এই জায়গায় আমরা 3 দিব। আর এখানে যেহেতু 99 আছে, জাস্ট এই জায়গায় আমরা দিব যে i লেস দেন সমান 99। হ্যাঁ, জীবনও চেঞ্জ হবে না। আর এই জায়গায় কি হবে জানো? s সমান s প্লাস পাও i কমা 2 এর জায়গায় কি হবে? 2 এর জায়গায় 3 হবে। আর এখানে কত করে বাড়তেছে? 3 করে, এটা ঠিক আছে, i সমান i প্লাস 3, আর আউটপুট s, তারপর শেষ। আর যদি কখনো যদি পাওয়ার না থাকে, তাহলে এরকম থাকে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস, লাস্টে মনে করো ডট দিয়ে 100 দিছে, তাহলে তুমি কি করবা জানো? যেহেতু 100 দিছে, তাহলে n সমান 100 দিবা। 2 দিয়ে শুরু করছে, i সমান 2 দিবা। কত করে বাড়তেছে এটা মাথা রাখবা। তাহলে সত্যটা কিরকম হবে? i লেস দেন সমান, যেহেতু লাস্টে 100 আছে, 100 হবে, এই জায়গায় 100 হবে। হ্যাঁ দিয়ে এখানে কিন্তু এরকম হবে না, যদি পাওয়ার না থাকে হবে যে সবসময় s সমান s প্লাস i। যদি পাওয়ার না থাকে সবসময় হবে যে s সমান s প্লাস i। আর এখানে কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে, তাহলে এই জায়গায় হবে i সমান i প্লাস 2। এখানে এটা সময় নিচ্ছি কেন জানো ভাইয়া? কারণ একটা দিয়ে 30 থেকে 40টা সেন্টেন্স তোমাকে কভার করতেছি, অর্থাৎ যেরকম আসুক না কেন তুমি আনসার করতে পারবা। এরপর আউটপুট এস, তারপর শেষ। আর অ্যালগরিদম কিরকম হবে? এই দেখো, ডাফ 1, এখানে কিন্তু সামনে এই টাইপসের মানে উদ্দীপক ডিরেক্ট প্রোগ্রাম দিয়ে কিন্তু একটা সেন্টেন্স দিয়েছি, মানে এটা করতে আমাদের 2 মিনিটও লাগবে না। আর শুরু করলাম, শুরু করার পর আমরা ধাপ 2 নাম্বার দিব। ধাপ 2 নাম্বারটা দিব হচ্ছে, একটা জিনিস মনে রাখবা, যেটা আছে ইনপুট যেটা ছিল আমাদের, ইনপুট ছিল n, ইনপুট ছিল কত? আগেরটা করতেছি আর কি, ইনপুট ছিল n, ইনপুট n ছিল। তারপর ধাপ 3 কি হবে? ধাপ 3 হচ্ছে আয়ের মানটা থাকবে। ওই আয়ের মানটা ওটা ছিল কীরকম ছিল? একটা জিনিস খেয়াল করো, ওটা ছিল যে হচ্ছে তোমার 2 স্কোয়ার 5 স্কোয়ার এইভাবে ছিল, তাহলে 2 ছিল। i সমান কত? i সমান 2। আর ধাপ 4 হবে 17টা। 4 কি হবে? যদি i লেস দেন সমান n হয়, তাহলে
ক হা দিয়ে 5 নং ও 6 নং ধাপে গমন বা যাবে। 5 নং ও 6 নং ধাপে গমন। 6 নং ধাপে গমন। এই দেখো প্রথমে 1 2 3 4 5 6 যখন হা হবে তখন 5 নং এবং 6 নং ধাপে যাবে। আর যখন না হবে এই জায়গায় যখন না হবে এই দেখো কতে যখন না হবে তখন 7 নং ধাপে গমন। 7 নং ধাপে গমন। ঠিক আছে, গমন। এখন তুমি দেখে দেখে ধাপগুলো লিখে দিবা, এটা 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 দেখে দেখে একদম। তাহলে ধাপ 5 নাম্বারটা কি? একদম ইজি। ধাপ 5টা হচ্ছে ভাইয়া, তাহলে এস সমান এস প্লাস পাও আই কমা 2। ধাপ 6টা কি? ধাপ 6টা হচ্ছে আই সমান আই প্লাস 3 করে বৃদ্ধি পাচ্ছে 3। ধাপ 7টা কি? ধাপ 7 হচ্ছে আউটপুট। 7 হচ্ছে আউটপুট এস। ধাপ 8 হচ্ছে ভাইয়া শেষ। ধাপ 8 হচ্ছে শেষ। শুধু এই একটা জিনিস যদি মনে রাখতে পারো, একটা টেকনিক, তাহলে তোমাকে যেভাবে মান চেঞ্জ করবে তুমি এখানে সেভাবে মান চেঞ্জ করবে। কিন্তু ধাপ বলো এটা বলো কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু ভ্যালুটা চেঞ্জ হবে। ভাই এটা বুঝছো কিনা সবাই একটু জানাও তো। অনেকগুলো সৃজনশীল একটার মাধ্যমে তোমাকে ক্লিয়ার করলাম। মানে ধারা থেকে তোমাকে যেরকম কোয়েশ্চেন দিবে না কেন তুমি এখন আনসার করতে পারবে। একটু দ্রুত পড়াইছি কারণ ভাই স্লো পড়াইলে তো ভাই অনেক সময় লাগবে। ঠিক আছে, তাহলে এটা ঘ নাম্বার ছিল, এটা গ নাম্বার ছিল, শুধু ফ্লোচার্ট নির্ণয় করতে বলছিল, আমি অ্যালগরিদম সহ নির্ণয় করে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এটা দেখো একদম ইজি। তাহলে এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে উদ্দীপকে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেখছো এখানে কিন্তু দেওয়া আছে। আর একটা কথা মাঝে মাঝে মনে রাখবা, আমরা তো এর আগেরটা করার আগে এটা দিই নাই, এটা না দিলেও কোনো সমস্যা নাই। স্ক্যানার থেকে তুমি শুরু করতে পারবে, এটা না দিলেও কোনো সমস্যা নাই। যদি উদ্দীপকে যদি ধারা দেওয়া থাকে, এভাবে যদি কোনো ধারা দেওয়া থাকে, অর্থাৎ এটা না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু উদ্দীপকে এখন দেওয়া আছে, তখন তোমাকে উদ্দীপকের আলোকে করতে হবে। তাহলে দেখো ভাই এটা কোন লুপে দেওয়া আছে, এটা ফল লুপে দেওয়া আছে। তোমাকে করতে বলছে কোন লুপে? তোমাকে করতে বলছে হচ্ছে ফল লুপে। আগে এটা করবো, তারপর আমরা এটা করবো। একটা কথা মনে রাখবা, ঘ নাম্বারটা আগে করলে তোমার এটা করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ফল লুপ করতে বলছে তোমাকে। কোন লুপ? ফল লুপ করতে বলছে। সরি, ফল লুপের পরিবর্তে ডু লুপ অথবা ডু হোয়াইল একই কথা। ডু লুপ এবং ডু হোয়াইল একই কথা, একই কথা। কার পরিবর্তে? ফল লুপের পরিবর্তে। এটা দেওয়া আছে হচ্ছে ফল লুপ। দেখো কিভাবে করে দেখো। তাহলে এটা যে দেওয়া আছে তাহলে আমরা কিভাবে করবো? জাস্ট প্রথম লাইনটা দেখে দেখে লিখে ফেলবা, দ্বিতীয় লাইনটা দেখে দেখে লিখে ফেলবা। এরপর একটু খেয়াল করো, এই লাইনটা দেখে দেখে লিখে ফেলবা, দেখে দেখে লিখে ফেলবা। আমি এখান থেকে দেখাচ্ছি, এটা দেখে দেখে লিখে ফেলবা। শুধুমাত্র এই জায়গায় এ সমান এইখানে যে 1 আছে, 1টা বসাই দিবা এখানে ডু হোয়াইল করার সময়। এখন আমি এটার থেকে দেখাচ্ছি কীভাবে তুমি করবা, এই জায়গায় করে দিচ্ছি, খুব ইজিলিভাবে করতে পারবা। তাহলে ডু হোয়াইল যখন করবা এই লাইন ঠিক থাকবে, এই লাইন ঠিক থাকবে, এই লাইন ঠিক থাকবে। শুধুমাত্র এই লাইনের মধ্যে জাস্ট আইএনটিতে একটা এ সমান 1টা বসাই দিবা। যেহেতু ডু হোয়াইল এবং হোয়াইল করলে আয়ের মানটা আমরা এখানে দেখাই দিব। আগে তো করার সময় আয় করছি, এখানে যেহেতু উদ্দীপক আয় দিচ্ছে তোমাকে এর কথা মনে রাখতে হবে। তাহলে এস স্যার এখানে ইনপুট কোনটা? ইনপুট হচ্ছে এন। স্যার আগে তো ইনপুট আগে ছিল, আউটপুট তো পরে ছিল। ভাই আগে পরে থাকতে পারে, কোনো সমস্যা নেই। তোমাকে এখানে কাকে জমা রাখছে এটা মনে রাখলে হচ্ছে, এখানে কাকে জমা রাখছে এটা মনে রাখলে হচ্ছে। তাহলে এস দিলাম, অনেক সময় এস সমান 0 দিতে পারে এন। এই লাইন ঠিক থাকবে, তারপর এই লাইন ঠিক থাকবে সেম, তারপর এই লাইন সেম, কোনো কিছু চেঞ্জ পরিবর্তন আসবে না, হুবহু বসে যাবে। এখন আসো ভাইয়া, এটা তো ভাইয়া ফল লুপ। তোমাকে করতে বলছে কোন লুপ? তোমাকে কোন লুপ করতে বলছে? তোমাকে করতে বলছে ভাইয়া ডু হোয়াইল। তাহলে তুমি কি করবা? ডু। তুমি করবা হচ্ছে ভাইয়া ডু। তারপর এভাবে করে আগে ফলাফল এটা লিখবা, এস সমান এস প্লাস আই দিবা না, আই দিবা যেহেতু উদ্দীপকে দিছে। এরপর বৃদ্ধি বাড়াস, যেহেতু আমি আগে শিখাইছিলাম তো আই সমান দিয়ে, কিন্তু এখানে উদ্দীপকে যা দিছে 1 করে বৃদ্ধি পাচ্ছে। এ প্লাস প্লাস সেমিকোলন দেওয়ার পর এখানে সত্য যেটা আছে এটা হোয়াইল দিয়ে লিখবা। নিচে আমি এদিকে লিখতেছি, তুমি নিচে লিখবা হোয়াইল দিয়ে লিখার পর সত্যটা দেখে দেখে লিখে দিবে এখান থেকে। এ লেস দেন সমান এন, দেখছো? এরপর দেখে দেখে বাকি যা আসবে দেখে দেখে বসা দিবা। শুধুমাত্র এই জিনিসটা পরিবর্তন হয়েছে। এটা ফল লুপ নিয়ম আছে। এখন যদি ডু হোয়াইলে করতে চাও শুধুমাত্র এই গঠন অনুযায়ী করতে হবে। ডু, এখান থেকে ফলাফলটা আগে হবে, তারপর হচ্ছে বৃদ্ধিটা আগে হবে, এরপর সত্যটা হচ্ছে হোয়াইলের মধ্যে চলে আসবে। আর বাকি যতগুলো থাকবে সবগুলো দেখে দেখে বসাই দিবা। শুধুমাত্র এই জায়গায় 1টা বসাই দিবা। যেহেতু ডু হোয়াইলের মধ্যে 1টা লেখার কোনো সিস্টেম নাই, শুরুটা লেখার কোনো সিস্টেম নেই, সেজন্য আমরা আইএনটির পাশে লিখে দিব। খুব ইজি না ভাইয়া? এরপরে ফ্লোচার্ট অ্যালগরিদম। ভাই কিছুক্ষণ আগে যেটা করেছে হুবহু সেটা, শুধুমাত্র এই নিয়মে মানগুলো ওই ফ্লোচার্টের মধ্যে বসাই দিবা। কিছুক্ষণ আগে যেটা ফ্লোচার্ট করলাম হুবহু একদম, শুধু ভিতরে মানগুলো বসাই দিবা। এখানে যেভাবে যে মান ছিল সেভাবে সে মানগুলো ফ্লোচার্টের মধ্যে বসাই দিবা, আর কিচ্ছু করতে হবে না। এতগুলো টেকনিক তোমার শিখতে হবে না ভাই, এক টেকনিকে তুমি সবগুলো মনে রাখবা। তাহলে এটা তাহলে ফ্লোচার্টটা পারবা। আমি তো প্রোগ্রামটা দেখাই দিলাম, উদ্দীপকে দেওয়া আছে ফল লুপ, করতে বলছে কি ডু হয়, করে দিলাম। ঠিক আছে, এরপর আসো। আর ফ্লোচার্ট হচ্ছে ওইটার নিয়মে, যে কিছুক্ষণ আগে যেটা করছি হুবহু সেই নিয়মে। এরপর দেখো একটু খেয়াল করো,
এরপর দেখো, এই দেখো বলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের 3টি দলে বিভক্ত করা হয়েছে। কয়টি দলে? 3টি দলে বিভক্ত করা হয়েছে। রোল নাম্বার, তাহলে এখানে ইনপুট রোল নাম্বার মাথায় রাখবা, 3টা, এগুলো কিন্তু আউটপুট। এখানে দল কিন্তু 3টা। প্রশ্নে কি বলছে দেখো আগে, রোল নাম্বার 1 থেকে 30 হচ্ছে। ভাই এটা করলে মনে রাখবা, এখানে তোমাকে অনেক সময় মর্নিং ইভিনিং টাইম দিয়েও দিতে পারে, অনেক সময় গ্রেড নাম্বার দিয়েও বলতে পারে, এত থেকে এত, এত থেকে এত, 1900 এত সাল থেকে এত সাল, তারপর এই 5টা থেকে এত, মর্নিং ইভিনিং, এই টাইপসের যতগুলো সৃজনশীল আসবে তুমি সবগুলো পারবা। এই একটা পারলে হচ্ছে, শুধুমাত্র এই একটা পারলে হচ্ছে। তাহলে 1 থেকে 30 এ দলে, 31 থেকে 60 হচ্ছে বি দলে, 61 থেকে 100 হচ্ছে সি দলে বিভক্ত করা হয়েছে। তাহলে এখানে কয়টা দল? টোটাল হচ্ছে 3টা দল। একটা কথা মনে রাখবা, এখানে 3টা দল হলেও আমরা লাস্টে যে দলটা পাবো সেটা হচ্ছে ইনভ্যালিড, মানে কোনো দল না। কিন্তু এখানে যেহেতু 3 নাম্বার দলের কথা বলা হয়েছে, 2 নাম্বার দলে নির্দিষ্ট করে বলা হয়েছে, আর 1 নাম্বার দলে কে কে থাকবে বলা হয়েছে। তাহলে এরকম হলে এ দল, এরকম হলে বি দল, এরকম হলে সি দল, না হলে নট সাপোর্টেড দল বা নট সাপোর্টেড গ্রুপ। আমরা তো এখানে দল লিখবো না, গ্রুপ লিখবো। দেখো কিভাবে করি। তাহলে উদ্দীপকে উল্লিখিত দল গঠনের জন্য অ্যালগরিদম। আমরা একটা কাজ করবো, আগে হচ্ছে সি ভাষার প্রোগ্রামটা করবো। এখানে বলছে সি ভাষায় কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে ইফ কন্ডিশনটা বোঝানো হয়েছে। কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে এটা কি করতে বলছে? প্রোগ্রাম রচনা করতে বলছে। দেখো আমি কিভাবে করি, তোমাদের করে দিচ্ছি। দেখো আগে ঘ নাম্বারটা আমরা করি। দেখো প্রোগ্রামটা কিভাবে করবো। প্রথমে হচ্ছে আমরা আগের মতো লিখে ফেলি, একটু খেয়াল করো, এই পুরোটা লাগবে তো, সেজন্য এক জায়গা থেকে করে যাই। দেখো প্রথমে আমরা দেখো কিভাবে করব, হ্যাশ হেডার ফাইল দিব studio.h, তারপর হচ্ছে মেইন int। এখানে কিন্তু ইনপুট দেখি এবিসি না, ইনপুট হচ্ছে রোল। ইনপুট হচ্ছে রোল। রোলগুলোকে বিভক্ত করছে যে একটা এ গ্রুপে যাবে, একটা বি গ্রুপে যাবে, একটা সি গ্রুপে যাবে আউটপুটের মধ্যে। এরপর আমরা করবো স্ক্যান আপ, তারপর হচ্ছে %d ডাবল কোটেশন কমা রোল। ভাই একটা কথা মনে রাখবা, যদি কখনো ইফ কন্ডিশন বলে, তাহলে আলাদা করে কোনো আউটপুট লেখা যাবে না, আলাদা করে কোনো আউটপুট লিখবা, জাস্ট প্রিন্টের মধ্যে আমরা এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ এগুলো দেখাবো। দেখো করলাম। এখন তোমাকে প্রথমটা কি বলছে ভাইয়া? প্রথমটা আমাদের বলছে 1 থেকে 30 হচ্ছে এক গ্রুপে। 1 থেকে কি প্রশ্ন আমাদের কি বলছে? এই দেখো 1 থেকে 30 হচ্ছে এক গ্রুপে। এর মানে রোল গ্রেটার দেন সমান 1, রোল লেস দেন সমান, তাহলে 1 থেকে কত 30 পর্যন্ত। তাহলে এই জায়গায় 30 হবে, এই জায়গায় 1 হবে, অর্থাৎ 1-এর সমান বা বেশি, কিন্তু কত পর্যন্ত? 30 পর্যন্ত। তাহলে 30-এর সমান বা কম, 1-এর সমান বা বেশি, রোল নাম্বারটা 30-এর সমান বা কম। এর মানে 1 থেকে 30 বোঝাচ্ছে ভাইয়া। রোল নাম্বারটা হচ্ছে 1-এর সমান বা বেশি, মানে 1 2 3 4 5 এভাবে করতে করতে 30-এ গিয়ে থেমে যাবে। 30-এর সমান বা কম হবে, বেশি হলে তো ভাই 30 থেকে বেশি হয়ে যাবে, তাহলে হবে না। কিন্তু আমাদের বলা হয়েছে 1 থেকে 30 পর্যন্ত দলে, এর মানে সত্য হবে এটা। আর যদি কখনো একসাথে ইফ কন্ডিশনের মধ্যে যদি কখনো একসাথে 2টা সত্য হয়, তাহলে মাঝখানে এখানে অ্যান্ড অপারেটর যুক্ত করতে হবে। এর মানে আমরা যেটা করবো একটু খেয়াল করতে ভাইয়া, এখানে হবে রোল গ্রেটার দেন সমান 1, অ্যান্ড অপারেটর রোল লেস দেন সমান, ঠিক আছে? তাহলে এর অর্থ কি বোঝায়? অর্থাৎ রোলটা 1-এর সমান বা বেশি, 30-এর সমান বা কম। এর মানে 1 থেকে 30 বোঝাচ্ছে, 1 থেকে 30 বোঝাচ্ছে। তাহলে 1 থেকে 30 হলে ফলাফল আমরা কি পাবো ভাইয়া? একটা জিনিস মনে রাখবা, ফলাফল আমরা কি পাবো? ফলাফল আমরা পাবো যে, একটু খেয়াল করো, প্রিন্ট আপ এ গ্রুপ বা গ্রুপে বা এ গ্রুপ লিখলেও চলবে। একটা কথা মনে রাখবা, কোনো কিছু প্রদর্শন করতে বললে তোমার এখানে পার্সেন্ট এগুলো না দিলেও চলবে, জাস্ট গ্রুপটা লিখে দিলে হচ্ছে, বা এ গ্রুপ। তাহলে এখানে বলছে 1 থেকে 30 কি গ্রুপে? এ গ্রুপে। কারণ এখানে 1 থেকে 30 মানে রোল গ্রেটার দেন সমান 1, রোল লেস দেন সমান 30 বা 30। তাহলে 1 থেকে 30 হচ্ছে কি গ্রুপে? এ গ্রুপে। এরপর একবার যদি ইফ হয়, বা এই ইফ কন্ডিশনের ঘটনা, এটাকে বলা হয় নেস্টেড ইফ কন্ডিশন। কারণ যেহেতু এখানে অনেক গ্রুপ বলছে, একটা 1 থেকে 30, আবার 1 থেকে কত 60 বলছে। এর মানে আমরা একবার যদি ইফ হয়, ফরএভার হবে এলসিফ। কিভাবে হয় দেখো, এলসিফ হবে রোল, এই দেখো রোল গ্রেটার দেন সমান 31, অ্যান্ড অপারেটর, ঠিক আছে, রোল লেস দেন সমান 60। দেখছো? অর্থাৎ এটা অর্থ কি বোঝায়? মানে রোল গ্রেটার দেন সমান 31, আবার এখানে রোল লেস দেন সমান 60। এর মানে 31 থেকে এই 60টা বোঝানো হয়েছে।
ঠিক আছে, তাহলে এটা কোন গ্রুপে বলছে ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া বি গ্রুপ, বি গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে 61 থেকে 100 পর্যন্ত সি গ্রুপে। তাহলে এর মানে দেখো, এটা তাহলে এখন তুমি এলস দিয়ে শেষ করতে পারবে না, কেন? এটা তো নির্দিষ্ট করে বলে দিছে। তো এলস দিয়ে কি শেষ করবো? নট সাপোর্টেড গ্রুপ লিখবো আমরা লাস্টে, কেমন? তাহলে দেখো একবার কি হয়েছে ইফ, আরেকবার হলে কি হবে এলস ইফ। একটা কথা মনে রাখবা, ইফ কন্ডিশন বললে একবার যদি ইফ হয় পরের বার কি হবে এলস ইফ, এর পরেরটাও হবে এলস ইফ, ঠিক আছে। তাহলে রোল গ্যাটারদের সমান 61, তারপর হচ্ছে অ্যান্ড অপারেটর যেহেতু দুইটা সত্য, রোল লেস দেন সমান 100, ঠিক আছে। তাহলে এখানে বলছে কি রোল গ্রেটার দেন সমান 61, অ্যান্ড অপারেটর রোল লেস দেন সমান 100, এর অর্থ কি বোঝায়? 61 থেকে 100 এটা বোঝাচ্ছে। তাহলে এটা কি গ্রুপে বলছে? সি গ্রুপে। তাহলে ফলাফল হবে সি গ্রুপ, প্রিন্ট আপ সি গ্রুপ, ঠিক আছে ভাইয়া। কোনো কিছু প্রদর্শন করতে বললে শুধুমাত্র এখানে পার্সেন্টই না দিয়ে গ্রুপটা লিখে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তুমি চাইলে পার্সেন্ট দিয়ে দিতে পারো, পার্সেন্ট দিয়ে ডাবল কোটেশন কমা সি গ্রুপ, এ গ্রুপ এভাবে দিতে পারবো, এইভাবে দিলেও চলবে। এরপর হচ্ছে আমরা কি করব এখন? তাহলে এ গ্রুপটা দেখালাম, বি গ্রুপটা দেখালাম, সি, তাহলে এগুলো কি? একটা এ গ্রুপ, একটা বি গ্রুপ, একটা সি গ্রুপ। এখন কি করবো জানো? এখন তো আমাদের এলস দিয়ে শেষ করতে হবে। এলস দিয়ে কি করবো? প্রিন্ট আপের মধ্যে জাস্ট নট সাপোর্টেড গ্রুপ, মানে এরকম হলে এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, কিন্তু যদি না হয় কোনো গ্রুপ পাবেন, এটা বোঝাচ্ছে। প্রিন্ট আপ নট সাপোর্টেড গ্রুপ বা নট গ্রুপ লিখলেও চলবে, নট গ্রুপ। এটাই হচ্ছে আমাদের আনসার। ভাই একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কখনো ইফের পরে কখনো সেমিকোলন হবে না, এলস ইফের পরে কখনো সেমিকোলন হবে না, এলস ইফের পরে কখনো সেমিকোলন হবে না, এলস এর পরে কখনো সেমিকোলন হবে না। তাহলে আমি আবার বলি, এই প্রোগ্রামটা খুবই ইজি। এটা যদি পারো বিভিন্ন বুট কোশ্চেনের মধ্যে তোমার এখানে মর্নিং, ইভিনিং, তারপর এত থেকে এত মর্নিং, এত থেকে এত ইভিনিং, তারপর এত থেকে এত হচ্ছে এই সাল, তারপর অনেক কিছু বলছে। মানে এই টাইপসের যতগুলো প্রশ্ন আসবে তুমি সবগুলো আনসার করতে পারো, শুধু একবার দেখলে হয়ে যাবে। এখানে বিভিন্ন রোল নাম্বার দিতে পারে, প্রাপ্ত নাম্বার, এত থেকে এত বলতে পারে, গ্রেড বলতে পারে, 80 থেকে 70 থেকে 79 তারপর 60 থেকে 69 হচ্ছে মাইনাস, এরকমও আসতে পারে। তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখবো, তখন এরকম অনেকগুলো সত্য হবে, মানে একসাথে সত্য দুইটা হবে, তখন হচ্ছে মাঝখানে অ্যান্ড অপারেটর যুক্ত করতে হবে। তুমি এই টাইপসের শুধু প্রশ্ন দেখলে কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে আমাদের এটার আনসার শেষ। এখন এটার আমাদের ফ্লো চার্ট এবং অ্যালগরিদম করতে বলছে। আমরা আগে ফ্লো চার্টটা করে ফেলি। দেখো ফ্লো চার্টটা করে ফেলি আমরা একটু কষ্ট করে। তাহলে গ নাম্বারটা করি এখন, ফ্লো চার্ট। প্রথমে আমরা শুরু করলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ইনপুট আমরা রোল দিলাম, আমি সংক্ষেপে লিখতেছি, রোল দিলাম। একটা কথা মনে রাখবা ভাইয়া, এখানে ইফ, এলস ইফ, তারপর এলস, টোটাল একটা এ গ্রুপ, একটা বি গ্রুপ, একটা সি গ্রুপ, একটা নট সাপোর্টেড গ্রুপ। এর মানে এখানে কিন্তু এলস এর জন্য লাস্টে যেটা এলস আছে তার জন্য কোনো ডায়মন্ড হবে না। এখানে যে সত্যগুলো ব্যাপার হয়েছে তার জন্য ডায়মন্ড হবে, মানে ইফের জন্য ডায়মন্ড হবে 1 থেকে 30, আর একটা হচ্ছে 31 থেকে 60 পর্যন্ত, এটার জন্য ডায়মন্ড আকৃতি হবে, যেহেতু সত্য বোঝাচ্ছে। আবার 61 থেকে 100 পর্যন্ত এটার জন্য ডায়মন্ড হবে। তাহলে এখানে 3টা ডায়মন্ড হবে। কি হবে দেখো, এই দেখো, যেহেতু সত্য বোঝালে ডায়মন্ড আকৃতি হবে একটা, এরপর হচ্ছে 2টা, এরপর হচ্ছে ভাইয়া 3টা। আমরা সংযোগটা এই জায়গায় করব, তোমার ইচ্ছা মতো এখানেও করা যায়, সমস্যা নেই। আমরা সংযোগটা একটা কাজ করে একটু ছোটো করে ফেলি, না হয় আমাদের সংযোগ করতে আমাদের অসুবিধা হয়ে পড়বে, আমি এগুলোকে একটু ছোটো করি। দেখো যেহেতু এখানে একটু ছোটো হচ্ছে জায়গা, দেখো একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। এখানে একটা আমরা ডায়মন্ড দিচ্ছি, এই জায়গায় একটা ডায়মন্ড দিচ্ছি, ঠিক আছে। আর এই জায়গায় একটা ডায়মন্ড দিচ্ছি আমরা। স্যার 3টা কেন ডায়মন্ড হচ্ছে? ভাই এখানে 3টা না, শর্ত 3টা না, তাহলে একটা কি ছিল ভাইয়া? রোল লেস দেন সমান 1, তারপর রোল গ্রেটার দেন সমান 1, রোল লেস দেন সমান এখানে কত হবে? 30 হবে। এই জায়গায় মাঝখানে হচ্ছে অ্যান্ড অপারেটর হবে, ভাইয়া মনে রাখবা এখানে হবে অ্যান্ড অপারেটর। তুমি দেখে আগে মানগুলো বসাই ফেলবা, কি টেকনিকে দেখো। এটা দ্বিতীয় নাম্বারটা ছিল এরকম, রোল গ্রেটার দেন সমান কত ছিল? 31, তাহলে এখানে 31 দিবা, তারপর অ্যান্ড অপারেটর দিবা, তারপর হচ্ছে রোল লেস দেন সমান কত দিবা ভাইয়া? 60, এখানে 60 দিবা। এরপর আরেকটা এখানে লিখে ফেলবা, রোল গ্রেটার দেন সমান কত? 61। এরপর হচ্ছে অ্যান্ড অপারেটর রোল লেস দেন সমান কত ভাইয়া? 100। আমি বলে দিচ্ছি, কিন্তু একটু দেখা যাচ্ছে না, তারপর মুখে বলে দিচ্ছি। আবার বলি, রোল গ্রেটার দেন সমান 1, অ্যান্ড অপারেটর রোল লেস দেন সমান 30, রোল গ্রেটার দেন সমান 31,
অ্যান্ড অপারেটর ওই যেখানে আমরা প্রোগ্রাম করার সময় যে মানগুলো ব্যবহার করেছি, যে শর্তগুলো ব্যবহার করেছি, 3টে ডায়মন্ডের মধ্যে আমরা দিয়ে দিয়েছি, আর কিছু না ভাইয়া। তারপর হচ্ছে রোল লেস দেন সমান 60, আবার রোল গ্রেটার দেন সমান 61, রোল লেস দেন সমান 100। তাহলে ভাইয়া একটা কথা মনে রাখবা, তুমি ভাই এগুলোকে কোডিং করবা না, যত রকম এই টাইপসের আসবে সবসময় যতটা সত্য ব্যবহার করবা ততটা তুমি ডায়মন্ড ব্যবহার করবা। 10টা বললে মনে করো তোমাকে 9টা ডায়মন্ড আসছে, 9টা সত্য বলছে, আরেকটা তো লাস্টে তো এলস, এটা তো আমাদের বিপরীত করতে হয়, এটা তো লাগে না। লাস্টেরটা মনে করো 10টা সংখ্যার মধ্যে বলছে, তখন আমরা 9টা করি, লাস্টে এলস করি। এর মানে যতটা সত্য তুমি প্রোগ্রামের মধ্যে ব্যবহার করবা ততটা ডায়মন্ড হবে। 5টা সত্য ব্যবহার করলে 5টা ডায়মন্ড হবে। তাহলে এখানে আমরা 3টা সত্য ব্যবহার করছি, লাস্টে তো এলস দিয়ে লিখছি, এটা এলস এর জন্য কোনো ডায়মন্ড হবে না। ভালো কথা মনে রাখবা তুমি একদম মন দিয়ে, এলস এর জন্য কখনো ডায়মন্ড হবে না। শুধুমাত্র ইফ এলস ইফের মধ্যে যে সত্যগুলো আছে সেগুলোর জন্য আমরা ডায়মন্ড ব্যবহার করছি। আর সবসময় এই পাশে হ্যাঁ দিবা, একদম ইজিলি হবে। হ্যাঁ হ্যাঁ, সরি আমার ভুল হচ্ছে, হ্যাঁ হবে সবসময় এই পাশে, একটু খেয়াল করো। হ্যাঁ হবে সবসময় হচ্ছে, একটু বলেছে মানে যে ফলাফলটা পাবো সেখানে হচ্ছে হ্যাঁ হবে, একটু খেয়াল করো। এখানে হবে হ্যাঁ, এই জায়গা হবে হ্যাঁ, আর এই জায়গা কি হবে হ্যাঁ, ঠিক আছে একটু খেয়াল করো। তাহলে এখানে যদি হ্যাঁ হয় আমরা এখানে কি পাবো, এ গ্রুপ, আর এখানে কি পাবো বি গ্রুপ, কি গ্রুপ বি গ্রুপ, আর এখানে কি পাবো একদম ইজি সি গ্রুপ, তাই না? আর এখানে সবসময় না হবে না, না এই জায়গায় না। এখন বাকি আছে কি গ্রুপ ভাইয়া, বাকি আছে হচ্ছে নট গ্রুপ, নট গ্রুপ এটা এই জায়গায় হবে ভাইয়া, নট গ্রুপটা এই জায়গায় হবে। আমি সংক্ষেপে লিখছি স্যার এখানে সংযোগ কোথায় করবা, তুমি চাইলে সংযোগ এখানে করতে পারো, তুমি চাইলে এই জায়গায়ও সংযোগ করতে পারো, এখান থেকে সংযোগ করছো, এখান থেকে সংযোগ করছো, তোমার ইচ্ছা মতো সংযোগটা তুমি করতে পারবা, কোনো সমস্যা নাই। তুমি চাইলে এই জায়গায় সংযোগ করতে পারবা, তুমি চাইলে এই জায়গায় করতে পারবা। আমি আবার বলি ভাইয়া এটা কিন্তু একটু জটিল, এটা যদি বুঝো এই টাইপসের যতগুলো প্রশ্ন আছে তুমি সবগুলো সমাধান করতে পারবা, সবগুলো একদম। তাহলে শুরু করলাম, রোল দিলাম, যতটা আমাদের সত্য বলছে প্রত্যেকটা ডায়মন্ডের জন্য আমরা ডায়মন্ডের ভিতরে কি করলাম, এই ডায়মন্ড 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 সত্য বোঝালে সংযোগ করে দিলাম, সংযোগ করে দিলাম, সংযোগ করে দিলাম। মানটা আমরা কি করছি এখানে ব্যবহার করছি, ওই প্রোগ্রাম করার সময় যে সত্যটা ব্যবহার করছি। আর এখানে হ্যাঁ হয়েছে এ গ্রুপ, হ্যাঁ হয়েছে বি গ্রুপ, হ্যাঁ হয়েছে সি গ্রুপ, আর না দিয়ে লাস্টে তো আমরা এলস দিয়ে লিখছি, এলস মানে না, সি গ্রুপ। এখানে কি নট গ্রুপ, এখানে এ গ্রুপ, এখানে বি গ্রুপ, এখানে সি গ্রুপ, এখানে নট গ্রুপ, প্রত্যেকটাতে সংযোগ করছি। এদিকে যেহেতু জায়গা না আমি সংযোগটা এদিকে করলাম, তুমি চাইলে এই জায়গা করতে পারবা। তারপর আমরা শেষ করে দিব, আমরা কি করবো ভাইয়া শেষ করে দিব। একদম ইজি না, একদম ইজি না ভাইয়া, জাস্ট এই টেকনিকটা মনে রাখবা। তাহলে আমরা কি করলাম, এটা ফ্লো চার্ট করলাম, এখন আমরা অ্যালগরিদমটা করব। তাহলে ওখান থেকে দেখে দেখে ধাপ 1 শুরু, ধাপ 1 হচ্ছে কি শুরু, ধাপ 2, ধাপ 2 হচ্ছে ইনপুট কি ইনপুট রোল, ধাপ 3, ধাপ 3 হচ্ছে যদি যদি রোল গ্রেটার দেন সমান 1, তারপর এখানে অ্যান্ডের জায়গায় জাস্ট তুমি এবং লিখতে পারবা, অথবা তুমি চাইলে এটা না লিখে তুমি চাইলে এখানে অ্যান্ড অপারেটর এটাও যুক্ত করতে পারবা, কোনো সমস্যা নাই, অথবা এবংও দিতে পারবা। রোল রোল লেস দেন সমান কত 30 হয়, 30 হয়, তাহলে তাহলে ক হ্যাঁ দিয়ে কি প্রথমে কি বলছিল এ গ্রুপ, এ গ্রুপ, ভাই আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ আমরা শুরু করলাম ইনপুট রোল দিলাম, যদি ওই সত্যটা দেখে দেখে লিখে দিলাম আর কি। ফ্লো চার্ট অথবা অ্যালগরিদমের ক্ষেত্রে তুমি চাইলে এখানে এটা না দিয়ে তুমি চাইলে এবং কথাটা ইউজ করতে পারো, অথবা এটাও দিতে পারো, এই জায়গায় চাইলে তুমি এটাও দিতে পারো। তাহলে এরকম এরকম যদি হয় 1 থেকে যদি 30-এর মধ্যে হয় তাহলে কহা দিয়ে কি গ্রুপ এ গ্রুপ। আবার এখন আমরা যদি বি গ্রুপটা দেখাই, আবার আবার লিখবো, আবার যদি রোল গ্রেটার দেন সমান 31, যেহেতু বি গ্রুপটা ছিল 31-এর মধ্যে, 31 থেকে কত 60 পর্যন্ত, বা অ্যান্ড অপারেটর রোল লেস দেন সমান 60 হয়, তাহলে খ হ্যাঁ দিয়ে বি গ্রুপ, ঠিক আছে ভাইয়া? অর্থাৎ যদি রোল গ্রেটার দেন সমান 31 অ্যান্ড অপারেটর রোল লেস দেন সমান, তাহলে 30-এর সমান বা বেশি, 60-এর সমান বা কম, এর মানে 31 থেকে 60টাকে বোঝানো হচ্ছে। তাহলে এটা কি গ্রুপ ভাইয়া? বি গ্রুপ। আবার সেম আবার ঠিক আছে, আবার যদি রোল লেস দেন সমান 61 অ্যান্ড অপারেটর রোল এখানে হচ্ছে গ্রেটার দেন সমান, রোল গ্রেটার দেন সমান 61, রোল লেস দেন সমান 100 হয়, 100 হয়, তাহলে
গ, হা দিয়ে সি গ্রুপ। ভাই আমার কথা বুঝতে পারছো? আমি একটু করে আবার একটু দেখাই দিই। এখানে দেখো, দা ফোন দিলাম শুরু, ইনপুট দিলাম রোল, যদি ওই যেটা সত্য ছিল আর কি, রোল গ্রেটার দেন সমান 1 এবং রোল লেস দেন সমান 30 হয়, তাহলে ক হা দিয়ে গ্রুপে, তারপর হচ্ছে মনে আছে তো। এরপর আবার যদি রোল গ্রেটার দেন সমান 31 অ্যান্ড অপারেটর অথবা এবং দেওয়া যাবে, এখানে রোল লেস দেন সমান 60 হয়, তাহলে হা দিয়ে বি গ্রুপ। আবার যদি বা পুনরায় যদি এভাবে লিখতে পারো, পুনরায় যদি লিখতে পারো রোল গ্রেটার দেন সমান 61 অ্যান্ড অপারেটর রোল লেস দেন সমান 100 হয়, তাহলে গো হা দিয়ে সি গ্রুপ। এখন বাকি আছে কি, লাস্টে কি করবো জানো ভাইয়া? লাস্টে শুধুমাত্র না দিয়ে মানে ঘ নম্বর দিবা, ঘ নম্বর দিয়ে না দিয়ে কি দিবা, সি গ্রুপ। জায়গা নেই আমি দিয়ে করে দিচ্ছি, তারপর শেষ করে দিবা। একদম ইজি, দাব চাপ দিয়ে কি করে দিবা ভাইয়া, শেষ। কি করে দিবা, শেষ করে দিবা। আমাকে তো বুঝতে পারছো? প্রথমে ইনপুট দিবা শুরু, ইনপুট দিবা প্রথমে শুরু, তারপর ইনপুট রোল। এরপর দেওয়ার পর তুমি কি লিখবা, যদি সত্য যেটা আছে সেটা লিখে হা দিয়ে এ গ্রুপ, আবার সত্য যেটা আছে সেটা লিখবে হা দিয়ে কি গ্রুপ, বি গ্রুপ, আবার যেটা আছে সেটা লিখে হা দিয়ে সি গ্রুপ। লাস্টে যেটা আছে ঘ না দিয়ে, কারণ লাস্টে তো ভাই কোনো সত্য না, এটা না ডিরেক্ট ক্যালস দিয়ে লিখছিলাম, না দিয়ে কি গ্রুপ লিখবো, এখানে কি গ্রুপ লিখছি, সি গ্রুপ। এখানে না দিয়ে আমরা কি গ্রুপ লিখবো একটু মনে রাখবা, একটু ক্লিয়ার করি। এই দেখো, এটা সি গ্রুপ হবে না, এটা কি গ্রুপ হবে ভাইয়া? যেহেতু লাস্টেরটা আমাদের কি ছিল, লাস্টেরটা ছিল যে আমাদের নট গ্রুপ। কি গ্রুপ, নট গ্রুপ। একটু দ্রুত পড়াচ্ছি কারণ আসলে এটা অনেক বড় তো, কারণ দ্রুত না পারলে কিন্তু অনেক সময় হয়ে যাবে, তাই তোমাদের একটু বিরক্ত লাগবে, সেজন্য একটু দ্রুত পড়াচ্ছি। তাহলে একবার হচ্ছে এ গ্রুপ, একবার বি গ্রুপ, একবার সি গ্রুপ, লাস্ট এটা না দিয়ে আমরা কি লিখবো ভাইয়া, নট গ্রুপ। তারপর হচ্ছে দাব সাব দিয়ে কি করবো, শেষ করে দিব। একদম ইজি করে দিলাম। তাহলে এই টাইপসের তোমাকে মর্নিং ইভিনিং যত রকম তোমাকে সিকিউ বলুক না কেন, তুমি ইজিলি আনসার করতে পারবা। সবাই বুঝছো না, একটু কমেন্টে জানাও, যদি ভালো লাগে একটু কমেন্টে জানাবা, কারণ তোমরা যত বেশি রেসপন্স করবা তত বেশি আমার ভালো লাগবে। ভাই দেখো আমি খুব স্পিডে পড়াই, তোমরা হয়তো জানো আমি খুব স্পিডে পড়াই, কারণ স্লো আমার ভালো লাগে না। আর স্লো করলে ভাই একটা ক্লাস 10 ঘন্টা হয়ে যাবে, যেটা আমার 3 ঘন্টা শেষ করতে হবে, বুঝতে পারছো? এরপরটা দেখো, এরপরে প্রশ্ন দেখো, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স মায়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি, পুত্রের বয়স 1 বছর। দেখো আমি প্রত্যেকটা নিয়ম থেকে একটা দিছি, যাতে তোমার প্রত্যেকটা গাইড দেখলে যাতে তুমি ইজিলি মনে রাখতে পারো, অর্থাৎ একবার পড়লে যাতে সবগুলো মনে রাখতে পারো। তাহলে একটা টেকনিক থেকে একটা ম্যাথ দিছি, ওই টাইপসের যেরকম প্রশ্ন আসুক না কেন তুমি সবগুলা সমাধান করতে পারবা, ঠিক আছে? এরপর বলছে মায়ের বয়স পুত্রের বয়সে কয় গুণ, 3 গুণ, পিতার বয়স মায়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি, পুত্রের বয়স 1 বছর। পুত্রের বয়স কি বছর, এক্সটা পড়ে নাই, পুত্রের বয়স হচ্ছে 1 বছর হবে, এক্স হবে এখানে একটা, এক্স হবে 1 বছর। এখন দেখো পিতার বয়স নির্ণয়ের অ্যালগোরিদম লিখো। আমি তো সবসময় আসলে প্রোগ্রামটা লিখি, আমার ভালো লাগে। প্রোগ্রামটা করলে তুমি অ্যালগোরিদম বলো, ফ্লো চার্ট বলো, খুব ইজিলি সমাধান করতে পারবে। এখানে শুধু অ্যালগোরিদম বলছে, আমি তোমাকে ফ্লো চার্টটা করে দিব। এর মানে কি, আমি এখানে 3-4টা সেন্সি করাচ্ছি না, প্রত্যেক রকমের সেন্সি করাচ্ছি, মানে ফ্লো চার্ট সহ করাচ্ছি। এরপর দেখো, তাহলে 3 জনের একত্র বয়স নির্ণয় করার আমরা কি করবো, প্রোগ্রাম লিখবো, দেখবা? প্রথমে দেখো একদম ইজি, আমরা হেডার ফাইলটা দিলাম studio.h, খুব ইজিলি মনে রাখতে পারবে এটা। এরপর মেন দিলাম, এরপর আইএনটি, যেহেতু দেওয়া আছে পুত্রের বয়স তাহলে এটা হচ্ছে ইনপুট। এরপর হচ্ছে পিতা মানে অ্যাপ ধরলাম, মা মানে কি ধরলাম, প্রথমে পিতার বয়স বলছে নাকি মায়ের কথা বলছে, প্রথমে হচ্ছে মায়ের কথা বলছে, তাহলে মায়েরটা এমটা আগে লিখবো আমরা, মায়ের কথাটা আমরা একটু আগে লিখবো, কেমন? দেখো একটু খেয়াল করো, তাহলে এম স্যার 3 গুণ বলছে না স্যার, এটা করতেছেন না যে ভাই এত গুণ বলো, ক্যালকুলেশনগুলো সবসময় স্ক্যানারের পরে হয়। পিতা মানে অ্যাপ ধরলাম, বের করতে হচ্ছে কার বয়স, টোটাল বয়স মানে একত্রে বয়স। তাহলে এখানে ইনপুট কোনটা বলো তো, একটু জানাও, সবাই জানাও। এখানে ইনপুট হচ্ছে যেটা দেওয়া আছে, পুত্রের বয়স দেওয়া আছে, তাহলে এটা ইনপুট, আউটপুট কোনটা, টোটাল। তাহলে এটা ইনপুট না, এটা আউটপুট না, তাহলে এটা টোটাল বের করতে গেলে এটারে আর এটারে লাগে। দেখো এখানে মা হচ্ছে নির্ভর করতেছে পুত্রের উপর, পিতা নির্ভর করতেছে মায়ের উপর, কিন্তু প্রধান হচ্ছে এটা, এর মানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট। আর যেহেতু একত্র বের করতে বলছে, একত্রে টোটাল, এটা হচ্ছে ভাইয়া আউটপুট। আর একটা জিনিস মনে রাখবা, এম এবং এফ ইনপুটও না আউটপুটও না, জাস্ট টোটালটা বের করতে এটা সাহায্য করবে। দেখো তাহলে আমরা কীভাবে করি, দেখো একটু খেয়াল করো। প্রথমে আমরা স্ক্যান আপ করে ফেলি, ইনপুটটা জমা রেখে দিই, পার্সেন্ট দিয়ে হবে, কেন হবে, কারণ 90 ব্যবহার করছি, এটা তার বলতে হচ্ছে না, ঠিক আছে? তাহলে এখানে আমরা এক্সকে জমা রাখলাম। ভাই আমি বারবার বলতেছি, এটা এই ক্লাসটা করার আগে, সিকিউগুলো করার আগে তোমার বেসিক জিনিসগুলো জানতে হবে। আমি বেসিক ক্লাস অলরেডি দিছি, প্রায় 2 ঘন্টা 32 মিনিটের ক্লাসটা তোমরা ভালো করে করবা, দেখবা তোমার সিকিউগুলো একদম ফানির মতো সহজ লাগবে। এখন আমরা মায়ের বয়সটা বের করবো। মায়ের বয়স কি বলছে, প্রশ্নের মধ্যে বলছে মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স যদি x হয় মায়ের বয়স হবে কি 3 × x, 3 × x। এরপর বলছে পিতার বয়স মায়ের বয়সের চেয়ে 5 বছর বেশি,
তাহলে বেশি হলে যোগ করবো আমরা, কম হলে বিয়োগ করবো। যেহেতু বেশি বলছে যোগ করে দিলাম, যদি কম বলতো বিয়োগ করতাম। এবার টোটাল বয়স বের করতে বলছে। টোটাল বয়স মানে সবার বয়স যোগ করে দিব, মানে কি থাকবে, পুত্রও থাকবে, পিতাও থাকবে, মাথাও থাকবে। এইটা তুমি চাইলে এখানে এই জায়গায় 3x দিতে পারো, মানে মায়ের বয়সের জায়গায় এখানে একটা কাজ করে আমরা মাটা আগে দিই, বা সমস্যা নেই, এটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তারপর আগে পরে হলে তোমার একটু বুঝতে অসুবিধা হবে। দেখো দেখো তাহলে এখানে যেহেতু মা আগে আছে, তাহলে এখানে m দিলাম, তারপর এখানে f দিলাম। ঠিক আছে, তুমি চাইলে m এর জায়গায় 3xও দিতে পারবা, তুমি চাইলে f এর জায়গায় তুমি চাইলে 3x + 5 দিতে পারবা, কোনো সমস্যা নাই। এরপর আমরা কি করব, ফলাফলটা পেয়ে যাবো। প্রিন্ট আপ, যেহেতু টোটাল বয়স বের করতে বলছে, তাহলে আমরা লিখবো যে এখানে %d ডাবল কোটেশন কমা t, আনসার হয়ে গেছে। আমি আরেকবার বলি ভাই, এটা তো থাকবে, এটা তো থাকবে, এটা থাকবে, তাহলে আইনটি দিলাম, যেহেতু বয়স এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা। তাহলে পুত্রের বয়স হচ্ছে ইনপুট, টোটাল বয়স হচ্ছে আউটপুট, আর মায়ের বয়স এবং পিতার বয়স এই দুইটা লাগবে যে কেন টোটাল বয়সটা বের করতে গেলে। স্যার মায়ের বয়সটা 3 গুণ বলছে, ভাইয়া যত গুণ বলুক না কেন সবগুলো হবে স্ক্যানাপের পরে, স্ক্যানাপের মধ্যে আমরা ইনপুটটাকে জমা রাখলাম। তাহলে মায়ের বয়স পুত্রের বয়সে কয় গুণ, 3 গুণ, 3 × x। আর পিতার বয়স, মায়ের বয়স হচ্ছে কয় বছর বেশি, 5 বছর বেশি, যদি কম বলতো মাইনাস করতাম, বিয়োগ করতাম। তারপর হচ্ছে টোটাল বয়স মানে পুত্র থাকবে, মা থাকবে, বাবা থাকবে, পিতা থাকবে, সবগুলোকে যোগ করে দিলে আমরা টোটাল বয়স পাবো। ঠিক আছে, প্রিন্ট আপ %d। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়া, কি বলছে এখানে অ্যালগরিদমের মধ্যে, কি বলছে অ্যালগরিদমের মধ্যে বলছে আমাদের শুধুমাত্র পিতার বয়স। কার বয়স, শুধুমাত্র পিতার বয়স বলছে, টোটাল বয়স বলে নাই। তাহলে আমরা অ্যালগরিদমও করে ফেলি, ফ্লোচার্টও করে ফেলি। আগে ফ্লোচার্টটা করি, দেখো শুরু করলাম। এরপর হচ্ছে ইনপুট নিলাম, ইনপুট কি ভাইয়া, x। তাহলে আমরা একটা কাজ করবো, পিতার বয়স বের করতে গেলে আগে মায়ের বয়সটা বের করতে হবে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, মায়ের বয়সটা বের করি, কারণ মায়ের বয়স বের করতে না পারলে পিতার বয়স বের করতে পারবো না। কারণ বলছে কি পিতার বয়স মায়ের বয়সের চেয়ে 5 বছর বেশি, এর মানে আগে মায়ের বয়সটা বের করতে হবে। আর আমরা তো জানি ভাইয়া, আমরা তো সবসময় জানি যেগুলো প্রক্রিয়াকরণ সবগুলো কি হয়, আয়তাকার হয়। তাহলে এইগুলো যেহেতু প্রক্রিয়াকরণ, তাহলে আয়তাকার হবে 3 × x। ঠিক আছে, এখন পিতার বয়সটা দেখো কীভাবে বের করি। পিতার বয়স এটাও কিন্তু আয়তাকার। পিতার বয়সটা আমরা বের করবো যে জাস্ট আমরা মায়ের বয়সের সাথে কি করব, 5 বছর যোগ করে দিব। ঠিক আছে, অথবা 3x + 5 তুমি এটাও লিখতে পারবা, 3x + 5 এটাও লিখতে পারবা, অথবা m + 5 এটাও লিখতে পারবা, কোনো সমস্যা নাই। এবার আউটপুট কি, আউটপুট হচ্ছে f। এখানে কিন্তু পিতার বয়স বলছে, পিতার বয়স, টোটাল বয়স বলে নাই। টোটাল বয়স বললে আমরা কি করতে হয়, আরেকটা বা এটা এবং এটাকে একটা ঘরের মধ্যে রাখতাম, টোটালটা আরেকটা ঘরের মধ্যে রাখতাম, তখন আরেকটা ধাপ বাড়তো আর কি। ধাপ বাড়বে না, জাস্ট আমরা এই মা বলো পিতা বলো একটার মধ্যে রাখতাম, প্রক্রিয়াকরণ মানে একটা আয়তের মধ্যে, ওই টোটালটাকে আরেকটার মধ্যে রাখতাম জাস্ট। কিন্তু আউটপুটের মধ্যে টি হতো টোটাল যদি বলতো, কিন্তু এখানে তো পিতার বলছে, পিতার অ্যালগরিদম বলছে। কিন্তু আমি আগে ফ্লোচার্টটা তৈরি করতেছি, তারপর অ্যালগরিদমটা। এখানে তোমাকে অনেক সময় ফ্লোচার্ট বলতে পারে, অ্যালগরিদম বলতে পারে, দুইটা একসাথে করা আছে যাতে তোমার পরবর্তী আসলে যাতে তোমার কোনো সমস্যা না হয়। এরপর দেখো আউটপুট, আউটপুট হচ্ছে f, তারপর হচ্ছে শেষ। ঠিক আছে, এখন দেখে অ্যালগরিদম করে ফেলি। ধাপ 1 শুরু করি। ঠিক আছে, আর আমরা তো সবাই জানি ভাইয়া শুরু এবং শেষ কি হয়, উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি। ইনপুট এবং আউটপুট কি হয়, সামুদ্রিক। আর প্রক্রিয়াকরণগুলো হয় কি, আয়তাকার। ভাইয়া ক্লাস কেমন লাগতেছে, একটু দ্রুত পড়াচ্ছি, কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবা। একদম তোমাকে শুরু থেকে শেষ প্রত্যেকটা এইভাবে স্পিডে পড়াবো, যাতে তোমার সময় নষ্ট না হয়। তুমি বুঝতে পারবা, যদি বেসিক ক্লাসগুলো করো তুমি 100 বুঝতে পারবা। তাহলে শুরু করলাম। তারপর হচ্ছে আমরা কি করবো জানো, আমরা ইনপুট নিব যে হচ্ছে x, ইনপুট x। আমরা ইনপুটটা কি নিলাম, x নিলাম। এরপর ধাপ 3 তে আমরা কোনটা নিব জানো, এই দেখো এটা m সমান 3 × x। তারপর হচ্ছে ধাপ 5 এ আমরা নিব যে 4 এ নিব যে কি জানো, এটা f সমান m + 5 অথবা 3x + 5 যে কোনো একটা লিখে যাবে। ধাপ 5 এ লিখবো আমরা কি জানো, এই দেখো এটা আউটপুট আমার লিখে একটু সুন্দর কম, এটার জন্য আবার তোমরা মাইন্ড করিও না, একটু দ্রুত লিখি তো। দেখো তারপর হচ্ছে শেষ। ঠিক আছে না ভাইয়া, দেখো আমরা প্রথমে এটার টোটাল একত্রে নির্ণয় করার কিন্তু প্রোগ্রাম করছি, কিন্তু ফ্লোচার্ট এবং অ্যালগরিদম করছি কি পিতার বয়স নির্ণয় করার। আবার অনেক সময় মায়ের বয়স বলতে পারে, তখন পিতারটা হবে না, তাহলে এখানে শুধু এটা হবে আর এই জায়গায় কি হবে, m হবে, তাহলে একটা ধাপ কমে যাবে। আর যদি টোটাল বলে তাহলে টোটাল এটা এবং এটাকে একটা ঘরের মধ্যে রাখবো, একটা ধাপে রাখবো, আর টোটালের জন্য ওই তিনটার বয়স যোগ করে যেভাবে প্রোগ্রাম করছি এইভাবে আমরা করে দিব। ঠিক আছে, এরপরে দেখো এখন তাহলে দেখো খুব ইজি একটা প্রোগ্রাম বলছে, বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট খেলায় টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে। বাংলাদেশের ব্যাটিংয়ের পর দেখা গেল সাকিবের রান সংখ্যা হচ্ছে কার রান সংখ্যা, সাকিবের রান সংখ্যা হচ্ছে
তামিমের রান সংখ্যা হচ্ছে বি, মুশফিকের রান সংখ্যা হচ্ছে সি। সকলেই আশা করে বাংলাদেশ জিতবে। তাহলে এখানে প্রশ্নের মধ্যে কী বলা হয়েছে দেখো, উদ্দীপকের আলোকে সাকিব, তামিম ও মুশফিকের 3 জনের রানের গড় নির্ণয় করতে বলছে ভাইয়া, গড়। এরপরে এটা দেখো কি বলছে, উদ্দীপকের 3 জন খেলোয়াড়ের মধ্যে সবথেকে বেশি কে রান করলো। এরপর আরেকটাতে বলছে সবচেয়ে কে রান কম করলো। তাহলে সবচেয়ে বেশি যখন বলছে এটা হচ্ছে ভাইয়া 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, একদম ইজি। আর কম করলে 3টা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা। তাহলে এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে গড়ের কথা বলছে, আর এটা হচ্ছে সত্য বলছে। কে বেশি রান করলো, তামিম করলো, সাকিব করলো, মুশফিক করলো। যেহেতু শর্ত বোঝাচ্ছে কে বেশি করলো, এটা শর্ত, তাহলে এটা হচ্ছে ইফ কন্ডিশনে করতে হবে আমাদের। আর কে রান কম করলো, এটা দুইটা দিছে, এটাও আসতে পারে এটাও আসতে পারে, এটাও কিন্তু ইফ কন্ডিশন। জাস্ট এটা হচ্ছে কম করছে মানে এটা ছোট সংখ্যার কথা বলছে, এটা বেশি বলছে মানে এটা বড় সংখ্যার কথা বলছে। তাহলে এটা কিন্তু শর্ত, কিন্তু এটা হচ্ছে কি গড়। তাহলে আমরা জাস্ট গড়ের জন্য, তাহলে এটার সাথে যেহেতু এটা সম্পর্ক নাই, আগে গড়টা করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। যেহেতু এখানে বলছে কি ফ্লো চার্ট ও অ্যালগরিদম, গড় বের করতে বলছে 3 জনের রানের গড়। এর মানে কিভাবে করবো দেখো, যেহেতু ফ্লো চার্ট অ্যালগরিদম করতে বলছে, দেখো কিভাবে করি, দেখো একটু খেয়াল করো। দেখো একটু খেয়াল করো। তাহলে আমরা প্রথমত হচ্ছে কালার এটা দিই, একটু খেয়াল করো। তাহলে প্রথমে শুরু করলাম, যেহেতু গড় বের করতে বলছে, গড় মানে কি অ্যাভারেজ, ইনপুট কি 3 জনের রান এ বি সি, এ বি সি। তাহলে প্রক্রিয়াকরণটা কি হবে, আয়তকার। এই দেখো, তাহলে আমরা অ্যাভারেজ ধরি, যেহেতু গড় বলছে অ্যাভারেজ সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3। আমরা কিন্তু প্রথম সৃজনশীলের মধ্যে কিন্তু আমরা এই টাইপের একটা ফ্লো চার্ট এবং অ্যালগরিদম করছিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আউটপুট হচ্ছে কি অ্যাভারেজ, যেহেতু গড় বের করতে বলছে আমাদের, আউটপুট কি হবে, আউটপুট হচ্ছে অ্যাভারেজ। এটা আর এভাবে আর বোঝাইতে হচ্ছে না, কারণ প্রথম সৃজনশীলের মধ্যে আমরা করছিলাম। শুরু করলাম ইনপুট সামন্ত্রিক, আউটপুট সামন্ত্রিক, আর প্রক্রিয়াকরণটা হচ্ছে কি গড় বের করতে বলছে, 3টাকে যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করলাম, তারপর হচ্ছে শেষ। দেখছো ভাইয়া, একদম ইজি না, একদম ইজি না। এরপর দেখো অ্যালগরিদমটা কীরকম হবে, দেখে দেখে দাফ 1, দাফ 2, দাফ 3, দেখে দেখে এটা করতে হবে না। দাফ 1 শুরু, দাফ 2 এবিসি, দাফ 3 এটা দেখে অ্যাভারেজ সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3। এরপর হচ্ছে দাফ 4 হচ্ছে তোমার আউটপুট অ্যাভারেজ, তারপর হচ্ছে শেষ। দেখে শুধু দাফ 1 দাফ 2 দিয়ে লিখবা, একদম ইজি না। এরপর এটা বলছে কি 3 জনের রানের মধ্যে কে রান বেশি করছে, মানে 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা। তাহলে প্রোগ্রামটা দেখো আমরা কীভাবে করি, ঘ নাম্বারটা একদম ইজিলিভাবে করতে পারবো। প্রথমে আমরা হেডার ফাইলটা দিব হ্যাশ ইনক্লাউড studio.h। এরপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে মেইন দিলাম। তাহলে আমাদের এরপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে আইএনটি, 3টার কথা বলছে, একটা এ, একটা বি, একটা সি। 3 জনের রান, তাহলে 3টা, একটা এ, একটা বি, একটা কি সি। এরপর সে স্ক্যান আপ, সবগুলো ছোটা হাতের, এখানে বড় হাতের হবে না, সবগুলো ছোটা হাতের। দেখো তাহলে স্ক্যান আপ, তারপর হচ্ছে পার্সেন্ট ডি, যেহেতু ইনপুট 3টা, 3 জনের কথা বলছে, তাহলে পার্সেন্ট ডি 3টা হবে, পার্সেন্ট ডি। স্যার পার্সেন্ট ডি কেন দিলাম, এগুলোকে বলতে হবে, আইএনটি ব্যবহার করছি না, আইএনটি ব্যবহার করলে হচ্ছে পার্সেন্ট ডি হবে। এখানে মেমোরি অ্যাড্রেসে বা এ, তারপর বি, তারপর হচ্ছে সি। তারপর হচ্ছে আমরা এখন এর মানটা বের করব, ইফ যদি আগে আমরা কি করব, তাহলে 3 জনের মধ্যে কে রান বেশি করলো, আগে এটা দেখাবো, তারপর বিটা দেখাবো, তারপর সিটা দেখাবো। তাহলে এটা কাছে বড়, বি এর চেয়ে, তারপর কাছে সি এর চেয়ে। অর্থাৎ এরকম যদি হয়, মানে এর রানটা যদি বি এর চেয়ে এবং সি এর চেয়ে বড় হয়, তাহলে এ বেশি রান করলো। যেহেতু 2টা সত্য, মাঝখানে 2টা সত্য, মাঝখানে কি ব্যবহার করতে হবে, অ্যান্ড অপারেটর, 2টা অ্যান্ড ব্যবহার করতে হবে। তাহলে এখানে এটা কাছে বড় বি এর চেয়ে, এটা কাছে বড় সি এর চেয়ে, তাহলে ফলাফলে কে হবে বলো তো, কে বেশি রান করলো বা কে বড়। প্রিন্ট আপ পার্সেন্ট ডি ডাবল কোটেশন কমা এ, তুমি চাইলে এরকমও দিতে পারবা, শুধু প্রিন্ট আপ দিয়ে ডাবল কোটেশনের এখানে পার্সেন্ট ডি না দিয়ে শুধু এও লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে এখানে কে বেশি রান করলো, এ। এখন যদি এ বেশি রান না করে, তাহলে কে বেশি করতে পারে, বি করতে পারে। এই দেখো, তাহলে আবার আমরা যদি একবার যেহেতু ইফ ব্যবহার করছি, আরেকবার হবে এলস ইফ। তাহলে এখন বি এরটা যদি দেখাই, কাছে বড়, এর চেয়ে বড়, কাছে বড়, সি এর চেয়ে বড়, এরকম যদি হয়, বিটা যদি এর চেয়ে বড় হয়, বিটা যদি সি এর চেয়ে বড় হয়, অর্থাৎ বি যদি এর চেয়ে বেশি রান করে, বি যদি সি এর চেয়ে রান বেশি করে, তাহলে যেহেতু মাঝখানে কি দিতে হবে, অ্যান্ড অপারেটর, যেহেতু 2টা সত্য, একটা 2টা, তাহলে ফলাফলে কে এখন কে হবে, এখন হবে বি, পার্সেন্ট ডি ডাবল কোটেশন কমা বি। ভাইয়া একটা দেখাইলাম, বি এরটা দেখালাম, এখন বাকি কার, সি। তাহলে এও যদি বেশি রান না করে, বিও যদি বেশি রান না করে, কে বেশি করবে, সি বেশি করবে। তাহলে সি এরটা আমাদের দেখানোর দরকার নাই, এলস দিয়ে আমরা সি এরটা ইজিলি ভাবে করে ফেলতে পারবো, ঠিক আছে, একদম ইজি না ভাইয়া। এখানে হবে সি, শেষ। আর যদি কম রান করছে এরকম বলে, জাস্ট গ্যাটারগুলো তুমি কি করে দিবা, লেস দেন করে দিবা, আর কিচ্ছু করতে হবে না।
এখানে যে গ্রেটার দেন গুলো আছে জাস্ট এগুলো এরকম লেস দেন হিসাব করতে হবে, লেস দেন সব জায়গায়। এটা তাহলে লেস দেন হবে, এর আগে যেটা করছি তাহলে এটা কি হবে, লেস দেন হবে। কম বললে আর বেশি বললে গ্রেটার দেন। তাহলে এটা কাটছে বি এর চেয়ে, কাটছে সি এর চেয়ে, তাহলে এখানে এ। এরপর বিটা কাটছে এর চেয়ে, বিটা কাটছে সি এর চেয়ে বড়, এখানে বি এর চেয়ে বড়, তাহলে এখানে বি। আর এ যদি বেশি না করে, বিও যদি বেশি না করে, তাহলে কে বেশি করবে, সি বেশি করবে। আর এটার ফ্লো চার্ট এবং অ্যালগরিদম কিভাবে করবা, কিছুক্ষণ আগে যে একটা সৃজনশীল করাইছিলাম সেটা হুবহু একই রকম করে ফেলবা। জাস্ট সত্যগুলো ভিতরে বসাবা, হা দিয়ে তারপর আবার হা দিয়ে দ্বিতীয় সত্য নিচের দিকে হবে না, একটা প্রথম যেটা করাইছিলাম একটা সত্যের একটা ফ্লো চার্ট অ্যালগরিদম করাইলাম না, ওটার মতো হুবহু করে দিতে পারো তুমি, ঠিক আছে? আচ্ছা, আর তোমার যদি সমস্যা হয় আমি একটু করে দেখাচ্ছি, জাস্ট আমি শুরু করলাম, এটা সংক্ষেপে দেখাচ্ছি। তারপর ইনপুট কি দিব, এ বি সি। তাহলে এখানে কি করবো আমরা, দুইটা ডায়মন্ড অঙ্কন করবো, একটা দুইটা, ঠিক আছে? আর এখানে হবে এটা কাটছে বি এর চেয়ে, এটা কাটছে সি এর চেয়ে, তাহলে মাঝখানে অ্যান্ড অপারেটর হবে। আর বিটা কাটছে এর চেয়ে, বিটা কাটছে সি এর চেয়ে, মাঝখানে কি হবে, অ্যান্ড অপারেটর হবে। তাহলে এই জায়গায় হবে হ্যাঁ, এই জায়গায় হবে হ্যাঁ। তাহলে এখানে হ্যাঁ হয়ে কে, এখানে কে বেশি করছে সামুদ্রিক দিয়ে এ, এখানে কে বেশি করছে, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে কি বি, আর এখানে কে বেশি করছে, এখানে হচ্ছে সি। তাহলে এখানে না হবে আর এখানে না হবে, আর সবগুলোকে এক জায়গায় সংযোগ করবা, এখান থেকে গিয়ে সংযোগ করবা, তারপর কি করে দিবা, শেষ করে দিবা, একদম ইজি। আর অ্যালগরিদম তো পারবা, জাস্ট এইভাবে ধাপ 1 দিয়ে শুরু, তারপর ধাপ 2 দিয়ে কি করবা, ধাপ 2 তে লিখবা এবিসি, ধাপ 3 তে কি লিখবা, প্রথম এটা লিখবা, এটা যদি হয় এটা দেখে এখানে লিখবা, যদি এরকম হয় তাহলে ক, হা দিয়ে এ, আবার এটা লিখবা, আবার যদি হয় তাহলে খ দিয়ে হা দিয়ে কি হবে বি, আবার লাস্টে গ দিয়ে না দিয়ে সি লিখে দিবা। মানে এই জায়গায় 17টা হবে, আর কি এই জায়গায় 17টা হবে, এই জায়গায় 17টা হবে, ঠিক আছে? তাহলে হা দিয়ে আবার এই 17টা দেখে বসা দিবা। আবার যদি হয় হা দিয়ে, এখানে কিন্তু বিটা পাইছি কিন্তু হা দিয়ে, এটা পাইছি হা দিয়ে, লাস্টে কি সিটা পাইছি কি এলস দিয়ে, লাস্টে তো সত্য করি নাই, তাহলে সিটা জাস্ট না দিয়ে সি লিখে দিবা। দেখছো ভাইয়া? আর যদি ছোট সংখ্যা বলে, মানে কম রান করছে বলে, সেক্ষেত্রে গ্রেটার দেন গুলো কি করে দিবা, লেস দেন করে দিবা। একদম ইজি করে দিলাম ভাইয়া। এরপরে দেখো, জাকির সাহেবের 3 ছেলে ডিজিটাল মেলায় যাওয়ার জন্য বাহানা ধরলো এবং টাকা চাইলো। জাকির সাহেব প্রথম ছেলেকে হচ্ছে X টাকা, দ্বিতীয় ছেলেকে Y টাকা, তৃতীয় ছেলেকে কি টাকা দিল, Z টাকা দিল। এখন কি বলছে দেখো, জাকির সাহেবের ছেলেদের প্রাপ্ত টাকা গড় সি ভাষা নির্ণয় করতে বলছে। একদম ইজি ভাইয়া, দেখো তো। তাইলে প্রথমে আমরা এখানে যোগও বলতে পারতো, যোগ দিলে গড় দিবা না আর কি। যদি যোগ বলে জাস্ট a + b + c হবে, আর গড় বললে 3 দিয়ে ভাগ করবা, বিয়োগ বললে a - b - c, একদম ইজি। studio.h। এরপরে ভাইয়া দেখো মেইন, ঠিক আছে? এরপরে দেখো int। তাহলে কি বলছে ভাইয়া, তিনজনকে টাকা দিছে, একজনকে কত টাকা দিছে ভাইয়া, একজনকে হচ্ছে X টাকা, তাহলে এখানে X ধরবা, আরেকজনকে Y টাকা, আরেকটা Z। তাহলে কি বের করতে বলছে, অ্যাভারেজ। এটা তো সত্য না, এটা সাধারণ প্রোগ্রাম, সেজন্য আমরা আউটপুটটা দিলাম, অ্যাভারেজ বের করতে বলছে। স্ক্যান আপ, দেখো স্ক্যান আপ %d। আর এখানে যদি যোগ বলতো, তিনজনকে কত টাকা দিছে যোগ বলতো, তাহলে অ্যাভারেজ না ধরে আমরা সাম ধরতাম, এস ধরতাম। আর বিয়োগ বললো তুমি চাইলে এস ধরতে পারবা, সমস্যা নাই। আর এখানে যে অ্যাভারেজ ধরতে হবে বিজি, মানে আউটপুট হিসেবে তুমি যে কোনো চলক ধরতে পারবা, কোনো সমস্যা নাই। %d, তারপর হচ্ছে আমরা এখানে X দিব, এখানে Y দিব, এখানে Z দিব, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা অ্যাভারেজ দিয়ে শুধুমাত্র X + Y + Z দিয়ে আমরা 3 দিয়ে ভাগ করে দিব, শেষ। এটা আর করতে হচ্ছে না, একদমই। যেগুলো প্রথমটার মধ্যে আমরা করছিলাম, তার % দিয়ে এই জায়গায় অ্যাভারেজ দিয়ে দিবা, ঠিক আছে, শেষ। আর যদি কখনো যোগ বলতো, শুধু X + Y + Z লিখতা, আর বিয়োগ বললে X - Y - Z। যদি বিয়োগের কথা বলছে, এখানে যেহেতু গড় বলছে, 3টাকে যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করলাম। এরপর দেখো তো, এখানে ভাই কি বলছে, উদ্দীপকের সমস্যা সহজে বোঝার প্রক্রিয়া সম্পর্কে তুমি কি করো, মতামত দাও। এর মানে এটা মানে তুমি ফ্লো চার্ট এবং অ্যালগরিদম করে দিতে পারবা। ফ্লো চার্ট এবং অ্যালগরিদম করে দিলে তোমার আনসার হয়ে যাবে। গড় নির্ণয় করা কি, ফ্লো চার্ট এবং অ্যালগরিদম। তাহলে এটা ফ্লো চার্ট অ্যালগরিদম তো আমরা সবাই যে শুরু করি, শেষ ইনপুট নিই, তারপর অ্যাভারেজটা দেখে একদম ইজিলি পারবা, এটা করে দিতে হবে না। একদম প্রথম যেটা করাইছিলাম এটার মতো করে ফ্লো চার্ট অ্যালগরিদম করে দিবা। তাহলে X + Y, প্রথমে কি শুরু করবা, ইনপুট X Y Z, তারপর হচ্ছে আয়তকার দিয়ে অ্যাভারেজ সমান X + Y + Z / 3, তারপর আউটপুট অ্যাভারেজ, তারপর শেষ। আর দেখে অ্যালগরিদমটা করে ফেলবা, একদম ইজি। এরপর দেখো ভাইয়া, তাহলে এখানে যেটা দেওয়া আছে, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা হচ্ছে এক প্রকার বিষমবাহু ত্রিভুজ। আর এখানে একটা দেওয়া আছে, এটা হচ্ছে ভাইয়া বৃত্ত। এটা কি বৃত্ত। তাহলে এখানে তোমাকে কি বলা হয়েছে, উদ্দীপকে চিত্র 1-এর ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট। চিত্র 1 মানে এটা
বিষমবাহু, তোমার এই সূত্রটা মনে রাখতে হবে। এটা কিন্তু বিভিন্ন বোর্ডের মধ্যে আসছে, বিভিন্ন বোর্ডের মধ্যে। এটা সূত্রটা হচ্ছে এরকম, √s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি। এটা হচ্ছে ভাইয়া বিষমবাহু ত্রিভুজের সূত্র। আর বৃত্তের সূত্র হচ্ছে ভাইয়া ফাই আর স্কয়ার, ফাই আর স্কয়ার। এটা মনে রাখবে, এটা হচ্ছে বৃত্তের। তাহলে উদ্দীপক এরকম চিত্র দিতে পারে, ঠিক আছে? তাহলে আমরা আগে প্রথম চিত্রটা করে ফেলি, ফ্লোচার্ট অ্যালগরিদম। তাহলে এটা যদি ফ্লোচার্ট অ্যালগরিদম করি, দেখো কিভাবে করবা। প্রথমে তুমি শুরু করবা, এরপর ইনপুট নিবা। ইনপুট হচ্ছে এ বি সি, তিনটা বাহু, একটা এক্স ওয়াই জেড ধরতে পারবা, সমস্যা নেই। এটা করলাম। এরপর দেখো তোমাকে কি বের করতে বলছে, ক্ষেত্রফল। কিন্তু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার আগে তোমার অর্ধপরিসীমা বের করতে হবে, a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। এটা হচ্ছে অর্ধপরিসীমার সূত্র। কিসের সূত্র? অর্ধপরিসীমা। তোমাকে অনেক সময় বলতে পারে বিষমবাহু ত্রিভুজের অর্ধপরিসীমা নির্ণয় করার ফ্লোচার্ট লিখো। সেক্ষেত্রে তুমি ক্ষেত্রফল দিবা না, জাস্ট আউটপুট দিয়ে দিয়ে দিতে পারবা। কিন্তু তোমাকে যেহেতু ক্ষেত্রফল বলছে, তাহলে তোমাকে আগে অর্ধপরিসীমার মানটা বের করতে হবে, এরপর ক্ষেত্রফলের মানটা তুমি দেখে দেখে বসা দিবা ক্ষেত্রফলের মানটা। তাহলে আমরা এরিয়া ধরি, এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, এরিয়া। তুমি চাইলে ধরতে পারবা, তবে ছোট হাতের ধরিও না, বড় হাতে ধরতে পারবা। স্যার আপনি বলছেন না বড় হাতের ধরা যাবে না? ভাই ফ্লোচার্টের ক্ষেত্রে ধরা যাবে, প্রোগ্রামের ক্ষেত্রেও ধরা যাবে। চলকগুলো ছোট হাতের বড় হাতের ধরা যায়, কিন্তু কখনো বাকি মানগুলো কখনো কি প্রোগ্রামের ক্ষেত্রে সবগুলো ছোট হাতের অক্ষর হতে হবে। তাহলে আমরা লিখতে পারি জাস্ট এরিয়া দিয়ে আমরা √, একটা কাজ করি, একটু খেয়াল করো, একটু বড় করে করি যেহেতু আমাদের সূত্রটা অনেক বড়। এই দেখো, √, s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি। এটা হচ্ছে আমাদের s মাইনাস সি, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তারপর হচ্ছে আমরা কি করব, আউটপুট লিখব, আউটপুট অ্যাভারেজ বা এরিয়া, সরি আউটপুট কি এরিয়া, আউটপুটে লিখবো এরিয়া, আউটপুট এরিয়া, এরিয়া। তারপর হচ্ছে শেষ করবো, আমরা শেষ করব। আর অ্যালগরিদম তো বলতে হচ্ছে না, দেখে 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 ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4। তাহলে ধাপ কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, দেখে দেখে করে ফেলবা, ঠিক আছে? এরপর যে কথাটা বলছে সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা, সি প্রোগ্রাম করতে বলছে। তাহলে বৃত্তের সূত্র আমরা জানি ফাই আর স্কয়ার। তাহলে এটার আমরা প্রোগ্রাম রেডি করবো, কেমন? দেখো কিভাবে তৈরি করি। তাহলে প্রথমে হচ্ছে গ নাম্বারটা আমাদের যেহেতু বলছে প্রোগ্রাম তৈরি করতে বৃত্তের, তাহলে আমরা প্রথমে এটা দিব, হ্যাশ আগের মতো দিয়ে দিই সবগুলা, studio.h, studio.h। এরপর হচ্ছে ভাইয়া মেন দিব, এরপর হচ্ছে মেন দিব, এরপর হচ্ছে এখানে দশমিক ধরবা, কেন জানো? কারণ সূত্র হচ্ছে ফাই আর স্কয়ার, কারণ এখানে দশমিক বোঝাচ্ছে। তুমি চাইলে এখানে দশমিক ধরতে পারবা। দশমিক ধরলে তোমাকে জাস্ট ফ্লোট টাইপ করতে হবে, আর পূর্ণ সংখ্যা দিয়ে করলে তুমি আইএনটি ব্যবহার করবা। যেহেতু এখানে ফাই এর মান 3.1416, তুমি চাইলে ফ্লোট টাইপ ধরতে পারবা। আর এখানে ইনপুট কখনো পাই হবে না, ফাই তো একটা মান 3.1416, তাহলে ইনপুট কি আর স্কয়ার। তাহলে আমরা তো আর স্কয়ার ধরতে পারবো না, কারণ আর স্কয়ারকে বাংলা আর গুণ আর পাই, তো দুইটা তো ধরা যাবে না, একটা ধরলে হয়ে যাবে, একটা 8 ধরলে হয়ে যাবে। এরপর ক্ষেত্রফলের জন্য আমরা এরিয়া ধরলাম, এরিয়া দিলাম, ঠিক আছে? এরপর দেখো একটু খেয়াল করো, আমরা এখন করতেছি বৃত্তের, সেজন্য আমি বৃত্তের যেহেতু ফাই আর স্কয়ার, সেজন্য আমি কি করলাম, এখানে ফ্লোট টাইপ ব্যবহার করলাম, অর্থাৎ দশমিক বোঝানোর জন্য। স্ক্যানাফের মধ্যে আমরা আর কে জমা রাখবো, স্ক্যানার। দেখো পার্সেন্ট এফ হবে, যেহেতু ফ্লোট টাইপ ধরছি, এখানে আইনটি ধরলে পার্সেন্টই, কিন্তু ফ্লোট টাইপ ধরলে পার্সেন্ট এফ হবে। এখানে আর কে জমা রাখলাম। এখন দেখে দেখে সূত্রটা বসাই দিব, এরিয়া সমান ফাই আর স্কয়ার। তবে ফাই সাপোর্ট করবে না, 3.1416। আর স্কয়ারে সাপোর্ট করবে না, ভেঙে ফেলতে হবে প্রোগ্রামে, আর ইন্টু আর। ফ্লো চার্টে সাপোর্ট করবে, কিন্তু যেমন এখানে √, s ইন্টু s মাইনাস s দিছি না, প্রোগ্রামে কিন্তু রুটটা সাপোর্ট করবে না, রুটের ফেরত কিন্তু s করতে হবে। যেহেতু ওখানে প্রোগ্রামের কথা বলে না, সেজন্য আমি প্রোগ্রামটা করলাম না। আর তোমরা প্রোগ্রামটা ইজিলি করতে পারবা। রুট থাকলে আবার ম্যাথ ডটে যুক্ত করতে হবে, রুট থাকলে কি যুক্ত করতে হবে, ম্যাথ ডটে যুক্ত করতে হবে। বেসিক ক্লাসের মধ্যে সব আছে, এগুলা সবগুলো আছে, তোমরা চাইলে বেসিক ক্লাসটা করে ফেলতে পারো। এটা প্রিন্ট আপ পার্সেন্ট এফ, এখানে যেহেতু অ্যাপ ব্যবহার করছি, এখানে পার্সেন্ট এফ ব্যবহার করবো। তারপর হচ্ছে এই জায়গায় আমরা এরিয়া দিয়ে দিব, এরিয়া। দেখো স্ক্যানারের মধ্যে চিহ্নটা হবে, কিন্তু প্রিন্ট আপের মধ্যে চিহ্নটা হবে না। এটা হচ্ছে আমাদের আনসার, দেখছো? এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, এরপরে প্রোগ্রামটা দেখি আমরা। এই দেখো কি বলছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে যদি সংখ্যাটি জোড় হয়, দেখো খুবই কোডিং একটা প্রোগ্রাম, খুবই কোডিং, জোড় হয় তাহলে র্যাট শব্দটি প্রদর্শিত হয়। যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে ব্লু শব্দটি প্রদর্শিত হয়। কিন্তু সংখ্যাটি যদি জোড় এবং ঋণাত্মক হয় তাহলে গ্রিন শব্দটি প্রদর্শিত হয়, অন্যথায় ব্ল্যাক শব্দটি প্রদর্শিত হয়। বলছে জোড় হলে আমরা কোন একটা সংখ্যা যদি আন ধরি, ভাই একটা কথা মনে রাখবা, জোড় বিজোড় আমরা যখন করছিলাম, একটা কথা মনে রাখবা, জোড় বিজোড় যখন তোমাকে বলবে, জোড় বিজোড়, জোড় নির্ণয় করার, জোড়ের কথা বলবে, বিজোড়ের কথা বলবে, এই টাইপসে যদি কোনো কথা বলে, তাহলে এখানে যেহেতু জোড় হলে কি হলে, জোড় হলে, তাহলে n% 2 = 0,
অর্থাৎ কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসতে হবে, 0 আসতে হবে, তাহলে জোড়। বলছে এই জোড় হলে এটা জোড় বোঝাচ্ছে, যদি 1 আসে তাহলে বিজোড়। আমার যেহেতু জোড়ের কথা বলছে, জোড়ের কথা বলছে, তাহলে n% 2 সমান 0, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে জোড়। তাহলে জোড় হলে কি প্রদর্শিত হয়, রেড প্রদর্শিত হয়, তাহলে লাল প্রদর্শিত হয়, রেড। আবার বলছে সংখ্যাটি যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক মানে n<0, ঋণাত্মক বের করে এরকম, তাহলে 0 চেয়ে যদি n এর মানটা ছোট হয় তাহলে ঋণাত্মক, তাহলে 0 চেয়ে যদি n এর মানটা ছোট হয় তাহলে ঋণাত্মক, ঋণাত্মক করে ব্লু শব্দটি রান হয় বা প্রদর্শিত হয়। আবার বলছে দুইটা যদি একসাথে হয়, জোড় হয় ঋণাত্মক হয়, তাহলে বলছে গ্রিন শব্দটি প্রদর্শিত হয়। আবার বলছে অন্যথায় কি ব্ল্যাক শব্দটি প্রদর্শিত হয়। এখানে কি বলছে দেখো, উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য সি ভাষা, আগে আমরা সি ভাষাটা করবো, তারপর ফ্লো চার্ট এবং অ্যালগরিদম একসাথে করে ফেলবো। এখানে যেহেতু প্রবাহ চিত্র বলছে, প্রবাহ চিত্র মানে হচ্ছে ফ্লো চার্ট, আমরা একসাথে অ্যালগরিদমটা করে ফেলবো। কেমন, আগে সি ভাষাটা করি। এই দেখো কিভাবে করি, একদম ইজি। তোমরা অনেকে কোডিং মনে করতেছো, আসলে কোডিং না ভাইয়া, একদম ইজি। দেখবা এখানে প্রথমে কি বলছে, তাহলে আমরা আইএনটি কোন একটা সংখ্যা আমরা এন ধরলাম, মনে করো এন ধরলাম, কোন একটা সংখ্যা ধরতে বলছে, স্ক্যান আপ। একটু খেয়াল করো, এটাকে জমা রাখি আগে, পার্সেন্টেজ ডাবল কোটেশন কমা, আগের মতো সবগুলা দেখো। তাহলে যেহেতু শর্ত, জোড় হলে এটা প্রদর্শিত হয়, ঋণাত্মক হলে এটা প্রদর্শিত হয়, তাহলে শর্ত বোঝাচ্ছে। এর মানে প্রথম আমরা ইফ ধরবো, ইফ দিয়ে শুরু করতে হয়। n% 2 = 0 বলছে কোন একটা, ভাই জোর এভাবে বের করে 2 দিয়ে ভাগ করে, জোর বের করে 2 দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ যদি 0 হয়, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি কি হয় 0 হয়, সেজন্য এখানে পার্সেন্ট ভাগশেষ, এখানে যদি পার্সেন্ট দাও তাহলে এখানে ভাগশেষ পাওয়া যায়। তাহলে n% 2 = যদি 0 হয়, তাহলে জোর হলে কি প্রদর্শিত হয়, প্রিন্ট আপ। এখানে বলছে রেড প্রদর্শিত হয়, রেড, ঠিক আছে, একদম ইজি ভাইয়া, এটা দেওয়ার দরকার নাই। দেখো বলছে এটা প্রদর্শিত হয় কি হলে, জোর হলে। জোরের নিয়ম হচ্ছে এভাবে, আমি আবার বলি, n% 2 = 0, এটা হচ্ছে জোর বের করার নিয়ম। কোন একটা সংখ্যা যদি জোর বের করতে বলে তাহলে n% 2 দিয়ে ভাগ করতে হয় এবং এখানে ভাগশেষ 0 থাকতে হবে, ঠিক আছে। এরপর বলছে, আবার বলছে যদি ঋণাত্মক হয়, একবার যদি পাই পরের বার কি হয়, আমি এদিকে লিখতেছি, একটু খেয়াল করো। আবার একবার যদি পরের বার কি হয়, এলসি, তাহলে বলছে কি যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক কিভাবে বের করে, 0 চেয়ে ছোট, যে মানটা ধরছি আমরা সেটা 0 চেয়ে ছোট হতে হবে, 0 চেয়ে বড় লেখা যাবে না, বড় হলে তো ধনাত্মক, 0 চেয়ে ছোট মানে -1 -2। যদি ঋণাত্মক হয় মানে n-0 হয়, ঋণাত্মক হয়, তাহলে প্রিন্ট আপে কি প্রদর্শন হবে, প্রিন্ট আপ ব্লু, এখানে ব্লু লিখে দিবা। প্রশ্নে কিন্তু বলছে আমাদের যদি জোড় হয় তাহলে রেড প্রদর্শিত হয়, যদি ঋণাত্মক হয় তাহলে ব্লু প্রদর্শিত হয়। আবার বলছে যদি জোড় এবং ঋণাত্মক একসাথে প্রদর্শিত হয়, জোড় এবং ঋণাত্মক একসাথে হয়, সেক্ষেত্রে গ্রিন প্রদর্শিত হয়। এর মানে আরেকবার এলসি পাবে, আরেকবার এলসি কি হবে, n% 2 = 0, যদি জোড় এবং ঋণাত্মক একসাথে বলছে n<0। ভাই আমার কথা বুঝতে পারছো, বলছে জোড় প্রদর্শিত হলে রেড শব্দটি প্রদর্শিত হয়, জোর হলে রেড শব্দটি প্রদর্শিত হয়, ঋণাত্মক হলে ব্লু শব্দটি প্রদর্শিত হয়। আবার বলছে জোড় এবং ঋণাত্মক, তাহলে এখানে দুইটা না, তাহলে এখানে অ্যান্ড অপারেটর দিতে হবে, অ্যান্ড অপারেটর দুইটা হলে কিন্তু অ্যান্ড অপারেটর, কিন্তু এখানে অ্যান্ড অপারেটর কেন দিই নাই, একটা, এখানে একটা। তাহলে জোর হলে রেড শব্দটি প্রদর্শিত হয়, ঋণাত্মক হলে ব্লু শব্দটি প্রদর্শিত হয়। আবার বলছে জোড় এবং ঋণাত্মক হলে গ্রিন শব্দটি প্রদর্শিত হয়, একদম ইজি। তাহলে এখানে গ্রিন লিখে দিবা, গ্রিন শব্দটি প্রদর্শিত হয়। আবার লাস্টে কি বলছে দেখো ভাইয়া, ইফের পরে সেমিকোলন হবে না, এলসিফের পরে সেমিকোলন হবে না, আবার বলছে অন্যথায় কি হয়, ব্ল্যাক শব্দটি। তাহলে লাস্টে এটা জাস্ট এলস দিয়ে শেষ করে দিবা, এলস, এটা কিছু করতে হবে না, জাস্ট এলস দিয়ে শেষ করে দিবা। এখানে জাস্ট ব্ল্যাক লিখে দিবা, ব্ল্যাক। প্রশ্ন যেটা, এরা অনেক সময় অনেক কিছু বলতে পারে, মর্নিং বলতে পারে, ইভিনিং বলতে পারে, অনেক কিছু বলতে পারে, তুমি ইজিলি ভাবে সমাধান করবা। কি বলছো ভাই, আবার বলি, জোর হচ্ছে এভাবে নির্ণয় করে, রেড শব্দটি প্রদর্শিত হয়, আর যদি ঋণাত্মক হয় ব্লু শব্দটি প্রদর্শিত হয়, যদি জোড় এবং ঋণাত্মক একসাথে হয় গ্রিন শব্দটি প্রদর্শিত হয়, অন্যথায় ব্ল্যাক শব্দটি প্রদর্শিত হয়, শেষ। এটা হচ্ছে ভাইয়া প্রোগ্রাম। আর এটা ফ্লো চার্ট কিভাবে করবো দেখো, ফ্লো চার্ট কিভাবে করি, অ্যালগরিদম একসাথে করে ফেলবো আমরা। প্রথমে আমরা শুরু করলাম, এরপর হচ্ছে ইনপুট নিব, ইনপুট হচ্ছে ভাইয়া n নিব, যে n। তাহলে এখানে শর্ত কয়টা ছিল, 3টা, লাস্টেরটা তো শর্ত নাই, তাহলে এর মানে আমরা 3টা কি দিব, এই জায়গায় আমরা 3টা ডায়মন্ড অঙ্কন করবো, 3টা, যেহেতু এখানে সত্য কিন্তু কয়টা, 3টা, লাস্টেরটা কিন্তু সত্য না, এটা এলস দিয়ে শেষ করছে, এটা সত্য তবে এটা লেখা যাবে না, একটু খেয়াল করো।
দেখো তাহলে প্রথমে কি বলছে n% 2 সমান সমান 0 দেখে দেখে। সেকেন্ডটা কি n<0। এরপরটা কি n% 2 সমান সমান 0। এরপর এন্ড অপারেটর n<0। ঠিক আছে, তাহলে প্রথমটাতে হ্যাঁ হলে কি বলছে, হ্যাঁ হলে যদি সত্য ঠিক থাকে র্যাট শব্দটি প্রদর্শিত হয়, এখানে র্যাট হবে। আর বলছে ঋণাত্মক হলে এখানে হ্যাঁ হবে, ঋণাত্মক হলে কি প্রদর্শিত হয়, ব্লু শব্দটি প্রদর্শিত হয়, ব্লু, তাহলে এখানে ব্লু হবে। আর বলছে যদি দুইটা দ্বারা হয়, জোড়ো হয় ঋণাত্মক হয়। এরপর হচ্ছে বলছে গ্রিন শব্দটি প্রদর্শিত হয়, গ্রিন, এই জায়গা হবে গ্রিন, গ্রিন। এরপর বলছে লাস্টে কি বলছে, না দিয়ে কি হবে, না দিয়ে হবে ভাইয়া ব্লু, ব্ল্যাক, এই জায়গা হবে ব্ল্যাক, ব্ল্যাক। দেখছো দেখে দেখে একদম তিনটাকে সংযোগ করে দাও, এই জায়গা করে দাও সংযোগ, তোমার ইচ্ছা মতো সংযোগ, তুমি চাইলে এই জায়গা করতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি সংযোগ করতে পারবা, তুমি ইচ্ছা মতো সংযোগ করতে পারবা, তারপরে এই জায়গায় শেষ করে দাও। একদম ইজি না এটা, এই ডিম আকৃতি হবে, একদম ইজি। আর অ্যালগরিদম কীভাবে হবে দেখে দেখে শুরু। ইনপুট যদি n% 2 সমান সমান 0 হয়, ক হা দিয়ে রেড, আবার যদি n< 0 হয়, খ হা দিয়ে ব্লু, আবার পুনরায় যদি n% 2 সমান সমান 0, n<0, n% 2 সমান সমান 0, এন্ড অপারেটর n< 0 হয়, তাহলে গ হা দিয়ে গ্রিন, লাস্ট এটা একদম না দিয়ে এই জায়গায় না দিবা, এই জায়গায় না দিবা, ঠিক আছে, লাস্টে না দিয়ে ব্ল্যাক, তারপর শেষ। একদম ইজি না? প্রথমে কি করবা, এটা দেখে দেখে লিখবা, দেখে দেখে লিখবা, তারপর এটা দেখে দেখে বলবা যদি n% 2 সমান সমান 0 হয়, হা দিয়ে রেড, আবার যদি n< 0 হয়, হা দিয়ে ব্লু, আবার পুনরায় যদি n% 2 সমান সমান 0, এন্ড অপারেটর n< 0, হা দিয়ে গ্রিন, লাস্টে ঘ না দিয়ে ব্ল্যাক, তারপর শেষ। একদম ইজি না ভাইয়া? ভাইয়া কত কষ্ট করতেছি, গলা শুকাই যাচ্ছে, মানে আমি চেষ্টা করতেছি অল্প সময়ে অনেক কিছু শেষ করার জন্য, অনেক কিছু। তাহলে এই টাইপসের যতগুলো তোমার সিকিউ আসবে তুমি সবগুলো আনসার করতে পারবা। এরপর আসো, এরপর দেখো একটা প্রোগ্রাম দিছে, এন্টার এন ইন্টিজার ভ্যালু হচ্ছে 5, তার ফ্যাক্টরিয়াল হচ্ছে 120। তোমাকে এটার ফ্যাক্টরিয়ালটা বের করতে বলছে। আগে আমরা এটা প্রোগ্রামটির প্রচার নির্ণয় করতে বলছে, এটার ফর লুপ ব্যবহার করে কি করতে বলছে। তাহলে এটা ফ্যাক্টরিয়ালের কথা বলছে, মানে এটা 120 কেমনে আসছে দেখো ভাইয়া। তাহলে 5 ভ্যালু হচ্ছে কত, 5 মানে 1 × 2 × 3 × 4 × 5 সবগুলোকে গুণ করলে কত, 120। একটা কথা মনে রাখবে, এটা ফ্যাক্টরিয়ালের কথা বলা হয়েছে। তাহলে তুমি চাইলে লাস্টে এন ধরতে পারবা, অর্থাৎ 1 × 2 × 3 × 4 × 5 ডট ডট দিয়ে লাস্টে তুমি এন দিতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটার আমরা আগে প্রোগ্রামটা করবো, তারপর ফ্লো চার্ট অ্যালগরিদমটা করবো। একদম ইজি ভাইয়া, মানে একদম ইজি, মানে একদম ইজি। যে এটা হচ্ছে কি ফ্যাক্টরিয়ালের কথা বলা হয়েছে, ফ্যাক্টরিয়াল মানে গুণিতক, সবসময় গুণের মতো হবে ফ্যাক্টরিয়াল। দেখো এই দেখো, তারপর হচ্ছে মেইন দিলাম, তারপর হচ্ছে যেহেতু ফর লুপ ব্যবহার করতে বলছে INT দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে একটা আই দিব, যে কোনো তারার ক্ষেত্রে একটা আই হবে। ইনপুট এন ধরলাম, আর f সমান 1 দেখাইতে হবে, সবসময় দেখাইতে হবে, কারণ ফ্যাক্টরিয়াল তোমাকে যে 10 ফ্যাক্টরিয়াল বলে, 10 ফ্যাক্টরিয়াল, তাহলে 1 × 2 × 3 × ডট 10, অর্থাৎ ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে সবসময় হচ্ছে 1 দিয়ে শুরু, জীবনেও 2 দিয়ে শুরু হবে না, 5 দিয়ে শুরু হবে না। ফ্যাক্টরিয়াল ক্ষেত্রে সারা জীবন 5 ফ্যাক্টরিয়াল বললো, এখানে যেমন ভ্যালু 5 বলছে, তাহলে 1 দিয়ে শুরু, 1 2 3, ঠিক আছে। আর তোমাকে 100 ফ্যাক্টরিয়াল বললো 1 দিয়ে শুরু, 1 × 2 × 3, তবে ফ্যাক্টরিয়াল হচ্ছে গুণিতক, গুণের মতো, একদম বহু দ্বারার মতো। এটা আমরা যেভাবে আগে দ্বারা করছিলাম এরকম। তারপর এখানে ফলাফলের জন্য আমরা ফ্যাক্ট ধরলাম, ফ্যাক্টরিয়াল বের করতে বলছি, সেজন্য এস না ধরে আমরা ফ্যাক্ট ধরলাম, স্ক্যান আপ। আমি বারবার বলতেছি ফ্যাক্টরিয়াল বলে ভাইয়া এফ এর মান এখানে দেখাই দিবা সবসময়, কারণ কেন অন্যান্য ধারার ক্ষেত্রে আই এর মান চেঞ্জ হয়, 2 দিয়ে শুরু হয়, 5 দিয়ে শুরু হয়, 10 দিয়ে শুরু হয়, 20 দিয়ে শুরু হয়, কিন্তু ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে সারা জীবন 1 দিয়ে শুরু হবে, সেজন্য এফ এর মানটা এখানে দেখা দিতে হয়। এর মানে তুমি চাইলে ফ্যাক্টরিয়াল 100 ফ্যাক্টরিয়াল বললো 1 দিয়ে শুরু, 200 ফ্যাক্টরিয়াল বললো 1 দিয়ে শুরু, এন ফ্যাক্টরিয়াল বললো 1 দিয়ে শুরু, অর্থাৎ ফ্যাক্টরিয়াল সারা জীবন 1 দিয়ে শুরু হবে, সেজন্য আমাদের একটা দেখাইতে হয়। স্ক্যান আপ %d ডাবল কোটেশন আমরা এনকে জমা রাখবো, এন, যদি আমরা এন দিয়ে করতেছি আর কি প্রোগ্রামটা, চাইলে তুমি এন দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে ফর লুপ ব্যবহার করে করতে বলছে, একদম ইজি। i সমান 1, যেহেতু ফ্যাক্টরিয়াল মানে 1 দিয়ে শুরু, i সমান n, 1 করে বৃদ্ধি পাই, i সমান i প্লাস প্লাস, অথবা শুধু প্লাস প্লাস দেওয়া যাবে, অথবা i প্লাস 1 দেওয়া যাবে। যেহেতু ফ্যাক্টরিয়াল বের করতে বলছে, আগে আমরা এরকম করতাম না ভাইয়া, যে কোনো দ্বারা করলে s সমান s প্লাস i করতাম না, এরকম করতাম না সবসময়, যে কোনো দ্বারা যোগের দ্বারা করলে। তবে যখন ফ্যাক্টরিয়াল করবা, ফ্যাক্টরিয়াল হচ্ছে গুণের মতো, ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে এস এর জায়গায় আমরা কি ধরলাম, ফ্যাক্ট ধরলাম, তাহলে এখানে ফ্যাক্ট হবে, ফ্যাক্ট। যেহেতু ফ্যাক্টরিয়াল গুণের মতো, তাহলে এখানে স্টার আই হবে, গুণের মতো। ফ্যাক্টরিয়াল হচ্ছে সবসময় গুণের মতো থাকবে, গুণিতক, গুণের মতো থাকবে ফ্যাক্টরিয়ালটা, সেজন্য আগে আমরা করতাম s সমান s প্লাস i,
এখন এস এর জায়গায় আমরা ফ্যাক্ট ধরলাম, এস এর জায়গায় আমরা ফ্যাক্ট ধরলাম, জাস্ট এখানে গুণ না হয়ে এখানে যোগ না হয়ে কি হবে, গুণ হবে। কেন ফ্যাক্ট সবসময় গুণের মতো, তারপরে একদম ইজি, দেখছো হয়ে গেছে প্রোগ্রাম শেষ। শুধুমাত্র এই জায়গায় একটু করে চেঞ্জ আসছে, আর কিছু না। পার্সেন্ট ডি, এখানে পার্সেন্ট ডি হবে, যেহেতু এখানে আমরা পার্সেন্ট ডি পাবো, পার্সেন্ট ডি হবে, পার্সেন্ট ডি ডাবল কোটেশন কমা ফ্যাক্ট হবে এখানে, ফ্যাক্ট ফ্যাক্ট, এটা হচ্ছে আনসার। দেখছো একদম ফল লুপের মতো, শুধুমাত্র একটু করে চেঞ্জ হয়েছে, এই জিনিসটা চেঞ্জ হয়েছে, আর বাকি সবগুলো ঠিক আছে, আর গুণটা চেঞ্জ হয়ে, যোগটা চেঞ্জ হয়ে গুণ হয়ে গেছে। আর ফ্লোচার্ট কীভাবে করবা জানো? হুবহু প্রথম যেটা করছি সেটা, তবে আমি একটু তারপর দেখাচ্ছি। দেখো দেখো ফ্লোচার্ট কীভাবে করবা। প্রথমে শুরু করলাম একদম ফল লুপের মতো, যেভাবে আমরা আগে ফ্লোচার্ট করছিলাম হুবহু একই, শুধু একটু করে চেঞ্জ হবে। ইনপুট হচ্ছে এন, এন ধরলাম, আর এখানে আমরা আয়ের মানটা ধরবো, আয়ের মান এখানে দুইটা একসাথে ধরবো। আয়ের মান ধরবে কত? 1, এফ এর মানও 1 সবসময়। জিন্দেগি তো এটা চেঞ্জ হবে না, আয়ের মানও চেঞ্জ হবে না, ফ্যাক্টর সবসময় এক দিয়ে শুরু। এরপর এখানে একটা আমরা বৃত্ত দিই ওই আগের মতো, সত্যটা লিখবো এখানে, আই লেস দেন সমান এন, এন ঠিক আছে। হ্যাঁ দিব এখানে, হ্যাঁ হ্যাঁ দিয়ে ওই ফ্যাক্টরিয়াল মানটা লিখে দিব, এফ ফ্যাক্ট সমান, ফ্যাক্ট সমান ফ্যাক্ট স্টার কি হবে? আই হবে। আর কত করে বৃদ্ধি পাচ্ছে এটা লিখে ফেলবো, এটা হচ্ছে আয়তকার হবে, সবসময় আয়তকার হবে এখানে, আয়ের মানটা সবসময় আয়তকার। তাহলে এখানে হবে কি? আই সমান আই প্লাস 1, আই সমান আই প্লাস 1, আই প্লাস 1 অথবা আই প্লাস প্লাস। আর এখানে আমরা যেটা ফল লুপ করছিলাম একই রকম একদম, এখানে হ্যাঁ হবে, এই জায়গায় না হবে, এই জায়গায় হবে সবসময় না। জাস্ট এখানে সংযোগ করবা, তারপর আউটপুট দিবা কি? আউটপুট হচ্ছে ফ্যাক্ট, আউটপুট কি দিবা? ফ্যাক্ট দিবা। আমি সংক্ষেপে লিখতেছি, আর শেষ করে এভাবে একটু করে শেষ করে দিবা। এদিকে জায়গা নেই বিধে আমি এদিকে করতেছি, এখানে সামুদ্রিক দিয়ে আউটপুট ফ্যাক্ট, তারপর এদিকে নিচে কি করবা? শেষ করবা। আমি একটু জায়গা না থাকার কারণে আমি একটু এদিকে দেখাই দিলাম, ঠিক আছে। এই জায়গায় কি লিখবা? আউটপুট ফ্যাক্ট, যেহেতু ফ্যাক্ট এস পাচ্ছি না, ফ্যাক্ট পাচ্ছি। তো অ্যালগরিদম কীরকম হবে? একদম ইজি, আগের মতো, ধাপ 1 ওই এটার মতো, হুবহু এটার মতো, শুধুমাত্র ধাপ 2তে 3তে এটা করবা, যায় ধাপ 3তে 2 তো দেখে দেখে লিখে দিবা, এটা দেখে দেখে, এটা দেখে দেখে, এটা জাস্ট ধাপ 3তে কী করবা? আই সমান 1, তারপর কমা দিয়ে এফ সমান কত? 1, আর বাকিটা দেখে দেখে কীভাবে লিখবা? যদি আই লেস দেন সমান এন হয় তাহলে ক হা দিয়ে, তাহলে 1 2 3 4 5 6, 5 নং 6 নং ধাপে গমন, না দিয়ে 7 নং ধাপে গমন, একদম ইজি না? তাহলে হা দিয়ে কি 5 6 নং ধাপে গমন, না দিয়ে কি 7 নং ধাপে গমন। তো তুমি ধাপগুলো দেখে দেখে লিখে ফেলবা, 5 নং 6 নং, তারপর 7 নং, তারপর 8 নং, শেষ। একদম ফল লুপ যেটা প্রথমে করাইছিলাম, একটা ধারা করাইছিলাম এটার মতো, শুধু এই জিনিসটা চেঞ্জ হয়েছে, আর এখানে সমীকরণটা চেঞ্জ হয়েছে একটু করে, যেহেতু ফ্যাক্টরিয়াল মানে গুণের মতো। এরপর আসো, এরপর দেখো বলছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে তা 5 দ্বারা বিভাজ্য। ভাইয়া কখনো যদি বিভাজ্যের কথা বলে, একটা কথা মনে রাখবা, যদি কখনো বিভাজ্যের কথা বলে, তাহলে তোমার মনে রাখতে হবে পার্সেন্টের কথা মনে রাখতে হবে, পার্সেন্টের কথা। তাহলে ফ্লাওয়ার শব্দটি রান হয়, আবার ও জোর বিজোরের মতো আর কি, জোরের মতো। 7 দ্বারা বিভাজ্য হলে রিভার শব্দটি রান হয়। আবার বলছে 5 ও 7 উভয় দ্বারা বিভাজ্য হলে গুড শব্দটি রান হয়, অথবা আরেকটা হচ্ছে 5 ও 7 কোনো দ্বারা বিভাজ্য না হলে ট্রাই এগেইন শব্দটি রান হয়। ভাই একদম ইজি, মানে একদম ইজি, দেখবা এই দেখো একদম ইজি। এগুলো আমরা করছি প্রথম এই 2-1টা করছি না, এটার মধ্যে মিল আছে, প্রায় মিল আছে, প্রায় মিল। দেখো দেখো হ্যাশ আমরা আগের মতো করে ফেলি, ইনক্লাউড st.h, দেখো কীভাবে হয়, দেখো আর হচ্ছে মেইন আইএনডি ধরলাম, এখানে কোনো একটা সংখ্যা ধরতে বলছে, আমি ধরলাম, স্ক্যান আপ জমা রাখলাম, তারপর হচ্ছে পার্সেন্ট ডি ডাবল কোটেশন কমা মেমোরি ডেসেন বা অ্যাড সাইন এন, এখানে ইফ দিলাম প্রথমে। কেন? এখানে বলছে 5 দ্বারা বিভাজ্য হলে এন পার্সেন্ট 5 সমান সমান 0। কোনো একটা সংখ্যা যদি বিভাজ্য বলে তাহলে পার্সেন্ট হবে এবং সমান সমান কত হবে? 0 হবে। কোনো একটা সংখ্যাকে যখন আমরা 5 দ্বারা ভাগ করবো, বাক্সে যদি 0 হয়, সেটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে বলছে 5 দ্বারা বিভাজ্য হলে কি শব্দটি রান হয়? প্রশ্নে কি বলছে ভাইয়া? বলছে 5 দ্বারা বিভাজ্য হলে ফ্লাওয়ার শব্দটি রান হয়, ফ্লাওয়ার, দেখে দেখে বসাই দিলাম, একদম ইজি। এরপরে আবার বলছে কি? আবার বলছে 5 দ্বারা বিভাজ্য হলে ফ্লাওয়ার শব্দটি রান হয়। এরপর বলছে 7 দ্বারা বিভাজ্য হলে রিভার শব্দটি রান হয়। তাহলে আমরা এখন একবার যদি ইফ হয়, আবার এলসিফ হবে, এলসিফ। বলছে 7 দ্বারা বিভাজ্য হলে এন পার্সেন্ট 7 সমান সমান 0। বলছে 7 দ্বারা বিভাজ্য হলে রিভার শব্দটি রান হয়, রিভার বলছে, এই দেখো রিভার শব্দটি রান হয় কত দ্বারা বিভাজ্য হলে? 7 দ্বারা। এর মানে দেখো তাহলে এখানে হবে রিভার, একদম ইজি ভাই, দেখছো? তাহলে দেখো ভাই 5 দ্বারা বিভাজ্য হলে বিভাজ্যের সিস্টেম হচ্ছে এরকম, আবার 7 দ্বারা বললে বলছে রিভার, 5 দ্বারা বললে ফ্লাওয়ার। এরপরে কি বলছে দেখো তো ভাইয়া, 5 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য হলে গুড শব্দটি রান হয়। এর মানে এলসিফ তো আবার এলসিফ হবে, বলছে 5 এবং 7, তাহলে এন পার্সেন্ট 5 সমান সমান 0, আবার এন পার্সেন্ট 7 সমান সমান 0, যেহেতু দুইটা একসাথে বলছে।
তাহলে এখানে মাঝখানে কি হবে অ্যান্ড অপারেটর, অ্যান্ড অপারেটর যেহেতু 5 দ্বারা বিভাজ্য এবং 7 দ্বারা বিভাজ্য করলে দুইটা একসাথে করলে বলছে প্রিন্ট আপ, বলছে গুড শব্দটি রান হয়, গুড গুড শব্দটি রান হয়। দেখে দেখে আমরা বসাই দিলাম, একদম ইজি। এরপর লাস্টে বলছে 5 ও 7 কোনোটি দ্বারা বিভাজ্য না হলে, এর মানে আমরা এলস দিয়ে করে ফেলতে পারবো, এলস লাস্টেরটা, এলস প্রিন্ট আপ কোনোটি দ্বারা বিভাজ্য না হলে, তাহলে এটাকে বিভাগ করলে হয়ে যাচ্ছে, তো এলস করলে হয়ে যাচ্ছে। বলছে ট্রাই এগেন শব্দটি রান হয়, ট্রাই এগেন, ট্রাই এগেন, যা বলছে তাই আমরা দেখে দেখে লিখে দিব, ট্রাই এগেন। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। ভাইয়া দেখো 5 দ্বারা বিভাজ্য হলে ফ্লাওয়ার শব্দটি রান হয়, 7 দ্বারা বিভাজ্য হলে রিভার শব্দটি রান হয়, 5 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য হলে গুড এবং গুড শব্দটি রান হয়, কোনটি দ্বারা বিভাজ্য না হলে সেটা এলস দিয়ে লাস্টে লিখতে হয় না কিছু, জাস্ট এলস দিয়ে ট্রাই এগেইন। একদম ইজি না ভাইয়া, একদম ইজি না। তাহলে এটা ফ্লোচার্টটা দেখো, ফ্লোচার্ট এবং অ্যালগরিদমটা দেখি আমরা, শুরু করলাম। এরপর দেখো ইনপুট অ্যান্ড নিলাম। এরপর দেখো একটা জিনিস খেয়াল করো, বলছো 5 দ্বারা, প্রথমে 5 দ্বারা বিভাজ্য হলে, তাহলে এখানে কয়টা, একটা 5 একটা 7 একটা 5 7, তাহলে 3টা সত্য, 3টা ডায়মন্ড আমরা লিখে ফেলি, 3টা ডায়মন্ড লিখে ফেলি। একটু খেয়াল করো, আমরা 3টা ডায়মন্ড লিখে ফেলি। তাহলে বলছে n% 5 সমান 0, আবার n% 7 সমান 0, আবার বলছে n% 5 এটা পার্সেন্ট সমান 0, আবার n% 7 সমান 0, মাঝখানে এখানে কি হবে, অ্যান্ড অপারেটর হবে, যেহেতু দুইটা তো। তাহলে 5 দ্বারা বিভাজ্য হলে হা দিয়ে বলছে ফ্লাওয়ার শব্দটি রান হয়, তাহলে এখানে ফ্লাওয়ার হবে। আবার বলছে এখানে হা দিয়ে বলছে 7 দ্বারা বিভাজ্য হলে রিভার শব্দটি রান হয়, রিভার, এখানে রিভার হবে, রিভার। আবার বলছে 5 ও 7 উভয় দ্বারা বিভাজ্য হলে গুড শব্দটি রান হয়, গুড, এখানে হবে গুড, এই জায়গায় হবে গুড, আমি সংক্ষেপে দিলাম। আবার না হলে মানে এলস লাস্টেরটা না, এটা হচ্ছে ট্রাই এগেইন, আমি সংক্ষেপে দিচ্ছি, ট্রাই এগেইন শব্দটি রান হয়। আর এই জায়গায় হবে না, এই জায়গায় হবে না, এই জায়গায় হবে না। এরপর তুমি সংযোগ করে দাও, এই জায়গায় সংযোগ করো, সমস্যা নাই, সবগুলো সংযোগ করো, ইচ্ছা মতো সংযোগ করো, ইচ্ছা মতো। এখানে তুমি চাইলে আরো সুন্দর করে সংযোগ করতে, আমি দ্রুত করলাম। এরপর দেখো একটু খেয়াল করো, এখন আমরা কি করবো, জাস্ট এই জায়গায় শেষ করে দিব, একদম ইজি। তুমি চাইলে এটা এই জায়গায় সংযোগ করতে পারো, সংযোগটা আমি একটা সুন্দর হচ্ছে না, তুমি তোমার মতো করে সুন্দর করে লিখবা, ঠিক আছে। আর আমরা অ্যালগরিদম কিভাবে লিখবো, একদম ইজি, শুরু করলাম, ইনপুট নিলাম, যদি এরকম হয় হা দিয়ে ফ্লাওয়ার, আবার যদি এরকম হয় অর্থাৎ n% 7 সমান 0 হয়, হা দিয়ে রিভার, আবার পুনরায় যদি n% 5 সমান 0 n% 7 সমান 0 হয়, দেখে দেখে হা দিয়ে, তারপর হচ্ছে কি বলছে গুড, লাস্টে ঘ না দিয়ে ট্রাই এগেইন, তারপর হচ্ছে ডাব লাস্টে দিয়ে শেষ করবা। এরপরটা দেখো শেষ আমাদের, অর্থাৎ আমাদের এই আমি যে কোয়েশ্চেনগুলো করালাম সৃজনশীলগুলো, আমি মনে করি এগুলো যদি তুমি মনোযোগ দিয়ে করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার বইয়ে যত রকম সিকিউ আছে তুমি একবার দেখলে সবগুলো মনে রাখতে পারবা, সবগুলো পারবা, কারণ আমি প্রত্যেকটা নিয়ম থেকে এখানে প্রোগ্রামটা আনছি, মানে এমনভাবে তোমাকে করাইছি, এগুলো যদি মনোযোগ দিয়ে তুমি করতে পারো একদম গ্যারান্টেড তুমি 100% এখান থেকে 2টা সৃজনশীল লিখতে পারবা, মানে পারবা, তোমার কখনো আর এই সিকিউতে কখনো সি প্রোগ্রামের প্রবলেম হবে না। আমি কিন্তু খুব দ্রুত পড়াইছি ভাই, একসাথে এখানে প্রায় 11টা সৃজনশীল, 11টা মানে 11টা না, একটা থেকে আরেকটা কীভাবে আসবে, এটা থেকে ওটা কীভাবে আসবে, মানে অন্যরকম প্রশ্ন বলে কীভাবে তুমি আনসার করবা, সব কিছু একটু তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। মানে 11টা মানে তোমার এখানে প্রায় 30টা থেকে 40টা সৃজনশীল, এই মানে তোমার কোনো টেনশন নাই। সবার যদি ক্লাসটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবা, কমেন্ট করবা, আমার ভালো লাগবে, ঠিক আছে। খুব দ্রুত পড়াইছি, মানে অল্প সময়ে তোমাকে এতগুলো সৃজনশীল শেষ করলাম, সিকিউ শেষ করলাম, এর মানে তুমি এখন টেস্ট পেপার নিয়ে বসো, দেখবে সবগুলো পারতেছো। সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম।